আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে এবং উপভোগ করতে পারেন আমাদের এক্সক্লুসিভ কন্টেন্টসগুলো। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন সুলেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে আরও একটি ভিন্ন স্বাদের ভয়ের গল্প, মাঠের ধারের সেই বাড়িটা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প, উদ্দীপ্ত চৌধুরীর মাঠের ধারের সেই বাড়িটা। উন্মুক্ত প্রান্তর জুড়ে সাদা কুয়াশার চাদর লেপে ঢুলু ঢুলু চোখে পথ চলতে চলতে অদ্ভুত এক গুমড়ে ওঠা কান্নার শব্দ শুনে থমকে দাঁড়ালো বিলাস। কাঁধের বাঁধ থেকে টুপটাপ করে মাটিতে ঝরে পড়ছে দেশি মদ। পুরুলিয়ার এই অঞ্চলটি বেশ নির্জন। খোলা প্রান্তর জুড়ে যতদূর চোখ যায় দূরে, বহু দূরে কয়েকটা ছোট গাছ চোখে পড়ছে, যদিও সেসব দেখার মতো ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই নেই তার। তাড়া, আজ যে তার বড্ড বেশি তাড়া। সময় মতো মহুয়া ফুলের রস নিংড়ে এই এক হাঁড়ি দেশি মদ ভাটিখানায় পৌঁছে দিতে না পারলে ওস্তাদ যে বড্ড রাগ করবে। নেশা ধরা গলায় বিলাস বলে উঠল, ও শালা, আজকের দিনটাই মাটি হলো। এখনো কত দূর যাইতে হবে, মালটা পৌঁছে দিতে হবে, তবেই তো বাড়িতে চুলা জ্বলবে। কিন্তু এই এত রাইতে আধারে কে কান্দে? খানিক দূর এগোতে আবারও এক দম চাপা নারী কণ্ঠের গুমড়ে ওঠা কান্না বাতাসে ভেসে এলো। ও বাবা রে, এ তো দেখতেছি মহা জ্বালা। রাতের ভিতর রাত বেরোতে এমন ভাবে কে কান্দাছে? এই মনের ভুল নাকি? এ তোপনটা বোধ করি পিছিয়ে গেছে, ওরে ডাকতে হবে। সাইজ মহুয়া ফুল তুলতে গিয়ে অনেকটা হারিয়ে গাইয়া ফেলছে যে। কাঁধে দড়ি দিয়ে ঝুলতে থাকা হাঁড়িটা মাটিতে আলতো করে নামিয়ে ঘন কুয়াশার দিকে একবার চেয়ে দেখল বিলাস। না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, এমনকি তপনকেও না। বিলাস মাঠ কাঁপিয়ে সজোরে চিৎকার করে উঠল, তপন, এই তপন, এই কই গেলি বটে? কোনো সাড়া এলো না, তবে তার কথাগুলো প্রতিধ্বনিত হতে হতে বাতাসে মিলিয়ে গেল। ঠিক তখনই কুয়াশার আড়ালে ফুটে উঠল এক আবছায়া অবয়ব। ভেসে এলো সেই গুমড়ে ওঠা কান্নার শব্দ। বিলাস আবারও হাঁক পারল, এই এই কে কান্দে? ওখানে কে দাঁড়িয়ে? সামনে আয় দেখিনি। আমি কিন্তু কাউরে ডরাই না। এক রাশ জমাট বাঁধা সাদা কুয়াশা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। না, এখনো কাউকে চোখে পড়ছে না, তবে ধীরে ধীরে সেই কুয়াশার আস্তরণ এক মনুষ্য অবয়বের রূপ নিচ্ছে। মাটি থেকে প্রায় 7-8 ফুট উঁচুতে ভেসে আসছে একজোড়া সাদা আলো, ঠিক যেন কোনো হিংস্র পশু শেষবারের মতো তার শিকারকে আপাদমস্তক জরিপ করে নিচ্ছে। ধীরে ধীরে সেই কান্নার শব্দ পরিণত হলো হাড় হিম করা খিলখিলে হাসিতে। বিলাসের টলতে থাকা দুটো পা একটু একটু করে পেছন দিকে সরে যাচ্ছে। সে ভয় পেয়েছে, এতক্ষণে সে ভীষণ ভয় পেয়েছে। সে বিড়বিড় করে বলে চলেছে, মানে গায়ের মাইন্সের যা বলে সব সত্যি? এই মাঠের রাইতের আন্ধারে তারে দেখা যায়? সেই জমাট বাঁধা কুয়াশা মাথার ওপর পাক খেতে খেতে এবার চক্রাকারে বিলাসের চারদিকে ক্রমাগত ঘুরে চলেছে। 1 পাক, 2 পাক, 3 পাকের সময় বিলাসের চারদিকটা ঘন কুয়াশায় ছেয়ে গেল। এসব কি হইতেছে? সাক্ষাৎ যায়নি, আমারে খাইয়া লইবে। ওই যে এইবার স্বপনের বাপটা রাইতের বেলা এই মাঠ দিয়ে আসবার সময় আর বাসায় ফিরে আইলো না। তবে কি দেখো
এর বেশি কিছু বলতে পারল না বিলাস। তার আগেই সেই ঘন কুয়াশার আস্তরণ থেকে বেরিয়ে এলো একজোড়া ধোঁয়াটে হাত, সজোরে তার গলা চেপে ধরে শূন্যে উঠিয়ে দিল। আমারে সাইডা দাও, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার বাইরে তোমার কি লাভ? ধীরে ধীরে বিলাসের শরীরটা আরো খানিকটা উঁচুতে কোনো অবলম্বন ছাড়াই ভেসে উঠল। ওই কুয়াশার ভেতর থেকে ভেসে এলো এক পৈশাচিক নারী কণ্ঠের গর্জন। মৃত্যু বুঝি এত সহজে আসে? আমার তো আয় নাই। মৃত্যুর আগে কি কি হয় জানা আছে বিলাস? বুকের টুকটুকানি তাই না যায়, শরীরে রক্ত জমাট বাইন্দা যায়, শ্বাস নেওয়া যায় না। ওই শ্বাসে বড়ই দামি বিলাস, ওইটাই তো আমার চাই। বিলাসের চোখ দুটো ধীরে ধীরে বুজে আসছে। তার নাক দিয়ে গরম নিঃশ্বাসের সাথে দুফোঁটা উষ্ণ তরল নাকের ফুটো দিয়ে চিবুক বেয়ে টপ টপ করে মাটিতে গড়িয়ে নামছে। চোখের কালো অংশটা পেছন দিকে উল্টে গিয়ে সাদা অংশটা বাইরে বেরিয়ে এসেছে। আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক পুরুষ কণ্ঠের দেশি ভাটিয়ালি সুর। মাসি রে, বহুদিনে রয়ে গেছি তোমার দারে সাইয়া। দেখা গেল কে যেন তার দিকেই হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে হাত দুটো যেন তার গলা ছেড়ে দিল। বিলাসের অর্ধ অচেতন দেহটা মাটিতে ধপ শব্দে আছড়ে পড়ল। বিলাস, আরে ও বিলাস, আরে চোখ খোল বিলাস, তো কি হয়েছে রে? এমন করতেছস কেন? বহু দূর থেকে ভেসে আসছে এক চেনা পুরুষ কণ্ঠ। অস্বচ্ছ দৃষ্টির সামনে আকাশের মরা চাঁদের আলোয় ফুটে উঠেছে এক অবয়ব। আবারও এক জোরালো ধাক্কায় বিলাসের শরীরটা কেঁপে উঠল। বিলাস ওঠ বিলাস ওঠ, তোরে কয়েকদিন আগেই কয়েছিলাম এত মদ খাসনি, কিন্তু কে শোনে কার কথা? বিলাস দেখ আমি আইয়া পড়ছি, দেখ উঠ। এতক্ষণে স্পষ্ট হলো সেই পুরুষ অবয়ব। বিলাস চোখ মেলে চেয়ে দেখল ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছে তপন। অস্পষ্ট গলায় সে কাঁপা কাঁপা স্বরে বলল, তপন? হ্যাঁ রে হ্যাঁ, আমি এত নেশা কইরা কি পথ চলন যায়? হ্যাঁ, আগেই কয়েছিলাম একটু বিশ্রাম লইয়া পথ চল। এই মাঠটা অনেক বড়, পার হইতেও অনেক সময় লাগে। কিন্তু তুই ছিলি কই শুনি? তোরে তো পিছনে দেখতে পেলাম না। এই মহুয়া ফুলের বন টিক্কা ফুল তুইলা তার টিক্কা মদ তৈরি করা আমি কইলাম যে তুই আয়, আমি আগে চললাম। খানিকটা দূর যাওনের পর দেখি তুই আর পিছনে নাই। তারপর কি বিলাস? কুয়াশা তপন, কুয়াশা। ওই কুয়াশার ভিতর টিক্কা দুটা হাত আমার গলা চাইপা ধরছিল। আমি শ্বাস লইতে পারতেছিলাম না। দুস, কে যে কস না, ওসব তুই নেশার করে দেখছিস হয়তো। আমি তো আইয়া দেখলাম তুই মাটির ওপর ছটফট করতেছিলি আর বাঁচাও করে চিৎকার করতেছিলি। এক সময় তারপর দেখি অজ্ঞান হইয়া পড়লি। হ্যাঁ, নেশার ভরে? এইটা তুই কি কইলি? আমি তারে নিজে চোখে দেখছি। কারে দেখছস কই? তো জানি না রে ভাই, সঠিক কইলে কইতে পারি না। দুটো হাত ওই কুয়াশার ভিতর থেকে আমার গলা চাইপা ধরলো যে। আরে ওসব তোর মনের ভুল। আয় আমার পিছনে আইন দেই, আয় আমি তোর লইয়া যাইতেছি, আয়। কোনো মতে উঠে দাঁড়ালো বিলাস। তার দুই পা এখনো টলছে। মাঠের তো শেষ দেখতে পাইতেছি না রে। এই কুয়াশায় কি কইরা যাব? আরে ডরাস কেনে, আমি আসি না। কাঁধের বাঁক দুটো তুলে নিয়ে দুজনে আবারও পথ চলতে লাগলো। খানিক দূর যাওয়ার পর এক রাশ ঠান্ডা বাতাস তাদের চোখে মুখে ঝাপটা মেরে গেল। এতটাই ঠান্ডা যে তাদের শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। এবড়ো খেবড়ো মাটির ওপর চলতে চলতে হঠাৎ তারা দেখতে পেল তাদের থেকে খানিক দূরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ওইটা কে ডারে? জানি নে রে তপন, জায়গাটা মোটেই ভালো না।
আমি তরে আগেই কয়েছিলাম আলো থাকতে থাকতে কাম খান সাইরা নেই, কিন্তু আমার কথা তুই শুনলে তবে তো। তুই কইলি যা গ্রামের মাইন সেরে কয় সব নাকি মিথ্যা রটনা। আমিও ভাবলাম ঠিক আছে, হবে হয়তো। দুইজন মিলা হারিয়া খাইয়া পথ চলা শুরু করলাম, তুই মাঝপথে কোথায় যেন হারিয়ে গেলি। আর আমি এতটা পথ পাড়ি দেওয়ানোর পর হঠাৎ কেউ যেন আমার গলা চাইপা বাতাসে তুইল্লা ধরেছিল। তোরে কইলাম, তুই বিশ্বাস করলি নে। বিশ্বাস করি নাই বিলাস, বিশ্বাস করি নাই, এখনো করতেছি না। কারণ আমি অন্তত কাউরে দেখি নাই। তুই একাই নেশার ঘরে মাটিতে পইরা শটফট করতে করতে কি যেন কইতেছিলি বাঁচাও, ও মানে মাইরা ফেলবে, বাঁচাও বাঁচাও, এসব করতেছিলি। তাইলে স্বপনের মায়ের ব্যাপারে কি কইবি তপন? গ্রামের মাইনসে কয় রাইতের বেলা নাকি এই মাঠের পথ শেষ হতে চায় না, লোকে চোখে ভুল দেখে। কে যেন তারে সারা রাত ধইরা ডাকতে থাকে, তারে অনুসরণ করে। কিন্তু ওইটা কি? দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটা অদ্ভুতভাবে তাদের দিকে মুখ করে এক পা করে পেছনে সরতে শুরু করেছে। তাকেও সেই রহস্যময় কুয়াশা ঘিরে ধরেছে। একটা অদ্ভুত বিষয় তারা যা এতক্ষণ খেয়াল করেনি, এবার তাদের চোখে পড়ল। ধীরে ধীরে কুয়াশার রং বদলে যাচ্ছে, সেটা লাল রং ধারণ করতে শুরু করেছে। যেন এই মুহূর্তে কোনো এক অপার্থিব শক্তি কুয়াশার চাদরে ঘন লাল আতর ঢেলে দিয়েছে। মেয়েটার দুহাত পাখির পাখার মতো দুদিকে বিস্তৃত, ঘাটটা একদিকে নুইয়ে পড়েছে। বাতাসে ফিসফিস করে ভেসে চলেছে কিছু ভাষা শব্দ। এসো তপন, বিলাস, এসো, আমার সাথে এসো। ভয় পেও না, জীবনের পরে যে মৃত্যু আসে, আবার মৃত্যুর পর আর এক নতুন জীবন। শরীর শুধু খোলস বদলায়, আত্মা যে অবিনশ্বর। সবই যে ভ্রম, মিথ্যার খেলাঘর। বৈতরণী পার করলে তবেই না পরপারের রাস্তা পাওয়া যায়। এসো, তোমরা আমার সাথে এসো। এই কে রে তুই আমাদের সাথে কইরা কোথায় লইয়া যাইতেছিস? চিৎকার করে উঠল বিলাস। আমি কে তা জেনে কি করবে বিলাস? তোমরা দুজনেই যে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আমি যে তোমাদের পথ দেখাতে এসেছি। এসো। পথ দেখাতে আইলে আমাদের সামনে আসিস না কেন? দূরত্ব বজায় রাখলে কি সাহায্য করুন যায়? যায় গো যায়। আকাশের ধ্রুব তারা যেমন সাগরের বুকে হারিয়ে যাওয়া নাবিকদের পথ দেখায়, আমিও ঠিক তেমনটাই। ধ্রুব তারাকে কি ছোঁয়া যায় তপন? মেয়েটি একইভাবে কথা বলতে বলতে উল্টো দিকে সেই চেনা ভঙ্গিমায় হেঁটে চলেছে। তার পড়ে যাওয়ার ভয় নেই, আঘাত পাওয়ার ভয় নেই। সে হয়তো জানে তাকে কখন কোথায় কিভাবে থামতে হবে, কিংবা আসমানি রঙে নিজেকে রাঙিয়ে শিকারকে তার প্রতি আকৃষ্ট করতে হবে। শিকার? কে শিকার? কারা শিকার? আর শিকারীটাই বা কে? না, সেসব প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় এখনো আসেনি। কুয়াশার রং আরো লাল হয়েছে। মেয়েটিকে উদ্দেশ্য করে একইভাবে হাঁটতে হাঁটতে বিলাস আবারও প্রশ্ন করল, এই তুই কি আমাদের গ্রামে থাকিস? এই কি নাম তোর? তোমাদের গ্রাম? আর আমার নাম? আমি তো আমার নাম জানি না। নিজের নাম জানোস না? এইটা এখন কথা হইল নাকি? আমি যে কোথায় থাকি, কি যে আমার নাম, কোথায় চলেছি, কোথায় শেষ, আমার যে কিছুই মনে নেই। তবে যখন এই মাঠে হঠাৎ কুয়াশা নেমে আসে, ধীরে ধীরে সেই রং উজ্জ্বল লাল হয়ে ওঠে, মানুষ দিগ্ভ্রান্ত হয়ে উন্মাদের মতো ছুটতে থাকে, আর তারপরে শ্বাস নিতে না পেরে এক মুঠো প্রাণবায়ুর অভাবে মাটিতে মুখ থুবড়ে পড়ে, তখন আমার আসার সময় হয়। আমি তাদের সঠিক পথে নিয়ে যাই। তুমি যে কি কইতেছো আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবে, সঠিক সময় এলে ঠিক বুঝবে। কুয়াশা আরো ঘন হয়েছে।
ধীরে ধীরে সেই আবির রাঙা কুয়াশা একটু একটু করে মেয়েটার গা বেয়ে লকলকে সাপের মতো ফনা তুলে ওপরের দিকে উঠছে। হঠাৎ চারিদিক থেকে ভেসে আসতে লাগলো নানান আওয়াজ, কখনো মেয়েলি কণ্ঠের ডুকরে ডুকরে কেঁদে ওঠার শব্দ, কখনো আবার কোনো সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। পথের দুই প্রান্ত থেকে ভেসে আসতে লাগলো ধূপধাপ শব্দ। কারা যেন বড় বড় পা ফেলে এদিকে এগিয়ে আসছে। তারা ছুটে আসছে, মত্ত ক্ষুধার্ত চিতা বাঘের মতো দল বেঁধে গরম রক্তের স্বাদ পেয়ে ছুটে আসছে তারা। আবারও ভেসে এলো সেই মেয়েটির গলা। ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। ওরাও যে দিকভ্রান্ত, পথহারা পথিক। মেয়েটার সারা শরীর ওই কুয়াশার লাল চাদরে ঢেকে গেছে। বাকি রয়েছে শুধু দূরে থাকা একটা অস্বচ্ছ মুখ। মুখটা ধীরে ধীরে কথা বলতে বলতে পিছিয়ে যাচ্ছে। তপন আর বিলাস মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করে একইভাবে এগিয়ে চলেছে। আরেকটু ওই দূরে কি যেন একটা চোখে পড়ছে না? একটা জরাজীর্ণ মাটির দিকে ঝুঁকে পড়া বাড়ি। হ্যাঁ, বাড়ি তো। রক্তিম ঘন কুয়াশায় কাউকে দেখা যাচ্ছে না, তবে চারিদিক থেকে যেন শয়ে শয়ে কাতারে কাতারে মানুষ সেই বাড়িটার দিকে পাগলের মতো ছুটে চলেছে। ধপ শব্দে কখনো যেন কাঁধ থেকে হাঁড়িয়ার দুটো মদ ভর্তি কলসি মাটিতে আছড়ে পড়ল, তারা খেয়ালও করল না। তপন আর বিলাসের দুই চোখের তারা ধীরে ধীরে গ্রাস করছে উজ্জ্বল লাল রং। তারাও একইভাবে ছুটে চলেছে। আর ওই মেয়েটার শুধু ওই মুখটুকু পাগলের মতো হেসে চলেছে। ধীরে ধীরে তারা যত সামনে এগিয়ে আসছে, মেয়েটা ততই পিছিয়ে যাচ্ছে সেই বাড়িটা। ছুটতে ছুটতে তাদের নাভিশ্বাস উঠছে। মনে হচ্ছে যেন হৃৎপিণ্ডটা মুখ দিয়ে ঠেলে বাইরে বেরিয়ে আসবে। তারা সমস্বরে একটাই কথা বলে চলেছে, ওই তো দেখা যাচ্ছে, ওটাই যে মুক্তির একমাত্র পথ। মুক্তি, চির মুক্তি, ওইখানেই যে জীবন রে, ওইখানে জীবন। ওই তো দেখা যাচ্ছে, ওটাই যে আমাদের মুক্তির একমাত্র পথ। মুক্তি, চির মুক্তি, ওখানেই যে জীবন। চারিদিক থেকে এক রাশ ঘন লাল কুয়াশা ধীরে ধীরে তাদেরও ঘিরে ধরেছে। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসছে একে একে শয়ে শয়ে হাত। ধোঁয়াটে সেই সব হাত একে একে তাদের পা বেয়ে ধীরে ধীরে উপরে উঠছে। বাড়িটার একদম কাছে চলে এসেছে তারা। তারপরেই একটা ক্ষীণ শব্দ, এক টানা একঘেয়ে বড্ড অস্বস্তিকর। একটা ধোঁয়াটে অবয়ব, তার সাথে একটা ডাক যেন বহু ক্রোশ দূর থেকে ভেসে আসছে। আর্য, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ভেসে এলো তন্দ্রাচ্ছন্ন এক গলা। হ্যাঁ, পাচ্ছি। তবে কি আর্য? অনেক অনেক দূর থেকে ভেসে আসছে, আবছা, অস্পষ্ট। বেশ, এই মুহূর্তে তুমি আর ঠিক কি দেখছো? আমায় সবটা বলো আর্য। হ্যাঁ, পাচ্ছি। ওই তো ওই বাড়িটা, ওই বাড়িটা। আমি ছুটে চলেছি। পাশে আরও একজন, সেও ছুটছে, উন্মাদের মতো ছুটছে। যতই ছুটছে আমাদের ঘিরে লাল রঙের কুয়াশা যেন হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে নানান আকৃতি ধারণ করছে। ওই বাড়িটার দিকে সবাই ছুটে চলেছে, দৌড়চ্ছে, সবাই ছুটছে। বেশ, আর ঠিক কি দেখতে পাচ্ছ আর্য? বাড়িটার দরজা বন্ধ। আমি খুলতে পারছি না, কিছুতেই খুলতে পারছি না। আমি চেষ্টা করো আর্য, ঠিক পারবে। এই নামে ডেকো না আমায়, ও রাগ করবে। আমি আর্য নই আমি। তাহলে কে তুমি? কি নাম তোমার? আমি জানি না। আমার কিছু মনে পড়ছে না। বেশ, তোমার মাথার উপর আর জোর দিতে হবে না। আর কি দেখতে পাচ্ছ সেটা বলো।
ওই ওই যে ওই যে ওই যে ওই যে বাড়ির দরজায় সকলে মিলে পাগলের মতো মাথা ঠুকছে তো ওরা। ওই খানিক আগেই আমাদের যে কুয়াশা ঘিরে ধরেছিল, সেই কুয়াশা যারা মানুষের এক অস্বচ্ছ ধোঁয়াটে রূপ নিয়েছে, ওই কুয়াশাগুলোই মানুষের মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছে তখন। তারা প্রত্যেকেই একইভাবে দরজায় ক্রমাগত মাথা ঠুকে যাচ্ছে, একটানা ঠুকছে তারা। কি আওয়াজ! একঘেয়ে একটা শব্দ, ঠক ঠক ঠক। ও বাবা! তারপর কি হলো আর্য? ওখানে আর কি করছে? না 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 জানি না, আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু জানি না। ওই বাড়িটাকে লাল কুয়াশায় ঘিরে ধরেছে। আমিও তাদের সাথে চিৎকার করে বলছি, দৌড় খোলো, কে কোথায় আছো, দৌড় খোলো, নইলে এই কুয়াশা আমাদের গিলে খাবে, দৌড় খোলো। ব্যাস, আজ এই পর্যন্তই, আর নয়। এইবার আমি 1 থেকে 3 গুনব। তুমি ধীরে ধীরে তোমার চোখ খুলবে আর্য। 1, 2, 3। মহিলা কণ্ঠের 3 উচ্চারণের সাথে সাথে এতক্ষণ ধরে চেয়ারে আধশোয়া হয়ে থাকা বছর 20 আর্য রায় ধীরে ধীরে তার চোখ দুটো মেলল। একটা ঘরের ভেতর জ্বলছে উজ্জ্বল চোখ ধাঁধানো আলো। সামনে দেওয়াল ঘড়িটার একটানা টিকটিক শব্দ, আর তার ঠিক সামনে তারই মুখের ওপর ঝুঁকে রয়েছে আরও একটা মুখটা বড্ড চেনা, বড্ড পরিচিত। তার পরনে সাদা ডাক্তারি পোশাক, চূড়ো করে বাঁধা কালো চুল, কপালে ছোট্ট একটা টিপ, গলায় ঝুলছে স্টেথোস্কোপ, আর হাতে পেন্ডুলামের মতো দুলতে থাকা একটা ঘড়ি। 2 হাতে চোখ কচলে একবার তাকে মন দিয়ে দেখে নিল আর্য। না, কোনো ভুল নেই, একে তো সেই চেনে। বেহালা মেডিকেল কাউন্সিল অফ বোর্ড সাইকোসিস অ্যান্ড টেকনোলজিস এক্সপার্ট ডক্টর ভাগীরথী সমাদ্দার। মনস্তত্ত্বের সাথে এই টেলিকাইনোসিসের এক গভীর সম্পর্ক রয়েছে। এটা অবশ্য অনেকে জানে না, বিশ্বাস করা তো দূরস্থ। যদিও এটা প্যারাসাইকোলজি বা অতি প্রাকৃত মনস্তাত্ত্বিক ভাবধারার একটা অংশ, যা বেশিরভাগ শিক্ষিত ডাক্তার কার্যত মানতে অস্বীকার করেন। তবে ডাক্তার ভাগীরথী অনেকটা অন্য ধাঁচের মানুষ। আর্যর দিকে টেবিল থেকে 1 গ্লাস জল তুলে এগিয়ে দিয়ে ভাগীরথী বলে উঠল, আর্য, তুমি কি বুঝতে পারছো যে তুমি ঠিক কোথায় পৌঁছতে চাইছো? এটা কতখানি মারাত্মক সেই বিষয়ে তোমার বিন্দুমাত্র ধারণা রয়েছে? না, জানি না ডাক্তার, আমি কিচ্ছু জানি না। জানতে চেয়েছিলাম, জানেন, বোঝাতে চেয়েছিলাম, কিন্তু কেউ বোঝেনি। আমার বাবাও না। হ্যাঁ, আমি সবটা জানি আর্য। আমি তোমায় বিশ্বাস করি বলেই আমি দিনের পর দিন বিভিন্ন সেশনের মাধ্যমে তোমার সেই জগতে পৌঁছতে সাহায্য করছি, যাতে তুমি যেটা জানতে চাইছো বা দীর্ঘদিন ধরে খুঁজে চলেছো সেটা যেন খুঁজে পাও। আমি নিজেও যে নিশ্চিত নই ডাক্তার। এই সবটা কখনো মনে হয় দুঃস্বপ্ন, আর আবার কখনো মনে হয় বাস্তব। আমি তো মাঝে মধ্যে ওই মাঝ রাস্তাতেও সব ধোঁয়াটে অবয়বে পরিণত হয়। কি তাই তো? কোথাও কিছুই দেখা যায় না, যেন এক নিষ্প্রাণ মৃত প্রহরী। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আমার সাথেই এমনটা কেন হচ্ছে ডাক্তার? কেন হচ্ছে বলতে পারেন? মানে আমি কেন ওই বাকি 5 জনের মতো সুস্থ জীবন বাঁচতে পারি না? হ্যাঁ, কেন বাঁচতে পারি না আমি? এটা এমন এক শক্তি যে খুব কম মানুষের মধ্যেই থাকে। আমি খানিকটা বুঝতে পেরেছি, তবে পুরোটা নয়। তুমি যা দেখতে পাও বা অনুভব করো সবটাই ভাষা, ঠিক স্বচ্ছ না। তবে আজ আরেকটু স্পষ্ট দেখতে পেরেছো বলেই আমার বিশ্বাস। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ, আগের চেয়ে অনেকটা স্পষ্ট, অনেকটা। বেশ, আর্য, তুমি বাইরে গিয়ে তোমার বাবা মাকে একবার ভেতরে পাঠিয়ে দাও।
ওনাদের সাথে আমার কিছু কথা আছে। আমার সামনে বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে, তবে কি জানো তো আর্যবাবু, কিছু কথা এমনও থাকে যা একটু ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাথা নিচু করে কাঁচের ঘরের দেওয়াল থেকে ওই পারে বসে থাকা বছর 40-এর এক মাঝবয়সী ব্যক্তি এবং তার সাথে একটানা কথা বলতে থাকা একজন বছর 35-এর মহিলার দিকে চাইল আর্য। পুরুষটি তার একটি হাতের বিভিন্ন ভঙ্গিমা করে ওই মহিলাকে কি যেন বুঝিয়ে বলছে। মুচকি হাসল আর্য। ডাক্তারি পরিভাষায় সে নাকি বিশেষ সন্তান, এমন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যে আজ পর্যন্ত নিজেকেও ঠিকভাবে পর্যালোচনা করতে পারেনি। বিষয়টা বিচার্য কিনা সেটা পরের বিষয়, তবে আপাতত তাকে আদেশ পালন করতে হবে, এটাই তো তার একমাত্র কাজ। দরজা ঠেলে আর্য বাইরে বেরিয়ে এলো। তাকে দেখে ওই দম্পতি নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ করে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। মা, বাবা, তোমাদের ডাক্তার আন্টি ভেতরে ডাকছে। আর্যর মা শর্মিলা দেবী ছেলেকে বসিয়ে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এখন কেমন বোধ হচ্ছে বাবা? এখন আর ওসব দেখছিস না তো বল? আচ্ছা মা, তোমরা এখনো আমার কথা বিশ্বাস করছো না? না, এখনো ভাবছো যে আমি যা দেখি, যাদের দেখি, যা অনুভব করি, সবটাই একটা ভ্রম, সবটাই আমার চোখের ভুল? হ্যাঁ, আমরা তোকে বিশ্বাস করি বাবা। তোর প্রতিটি ছোট অনুভূতিকে সম্মান দিই বলেই আমরা তোকে কোনো সাধারণ মানসিক বিশেষজ্ঞের কাছে নিয়ে আসিনি। আশা করি এতদিনে সেটা বুঝতে পেরেছিস। বলে উঠল আর্যর বাবা ভুবনেশ্বর বাবু। মানুষটা ইতিহাসের প্রফেসর, রাশভারী ব্যক্তিত্বের মাঝেও এক পরিচ্ছন্ন স্নেহের অনুভূতি দেখতে পায় আর্য, তবে সবটাই গোপনে, ঠিক লোক দেখানো নয়। হ্যাঁ বাবা, আমি বুঝি। জানো তো, আমি বুঝি বলেই নিজেকে না বড্ড অপরাধী মনে হয়। এক অদ্ভুত ভ্রমের মায়াজাল আমার চারিদিকে ছেয়ে আছে জানো বাবা। আমার বড় কষ্ট হয় জানো তো, আমার দম বন্ধ হয়ে আসে। ঠিক আছে, তোকে আর এখন এসব নিয়ে ভাবতে হবে না। আমরা ভেতরে যাচ্ছি, তুই কিন্তু এখানে চুপটি করে বসবি, কোথাও যাবি না, কেমন? মাথা নেড়ে সায় দিয়ে বেঞ্চের ওপর বসে পড়ল আর্য। পকেট থেকে ওয়াকম্যানটা বের করে কানে হেডফোন গুঁজল সে। একটা ইংরেজি গান চলছে। মাথার ভেতরটা বেশ হালকা হয়ে আসছে তার। কাঁচে ঘেরা ট্রান্সপারেন্ট গ্লাসের ভেতর দিয়ে বাইরে থেকে অনেকটা তেমন দেখা যায় না, তবে ভেতর থেকে বাইরেটা স্পষ্ট দেখা যায়। গান শুনতে শুনতে খুব সম্ভবত চোখটা একটু লেগে এসেছিল তার। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘর ঘর শব্দ শুনে আর্য চোখ মেলে চাইল। একটা স্ট্রেচার, হ্যাঁ একটা স্ট্রেচার ঘর ঘর শব্দ করতে করতে এদিকেই এগিয়ে আসছে। একজন ওয়ার্ড বয় স্ট্রেচারটা টানতে টানতে তার দিকেই নিয়ে আসছে। ব্যাপারটা খুবই স্বাভাবিক, তবে কোথাও যেন কিছু একটা আছে, আবার হয়তো নেই। সাদা চাদরে মোড়া রয়েছে কিছু একটা, সম্ভবত কোনো রুগীর মৃত শরীর। দূর থেকে ভেসে আসছে বুক ফাটা কান্নার শব্দ। আর্য রায়ের চোখ দুটো অদ্ভুতভাবে কোনো কারণ ছাড়াই হঠাৎ দপ করে জ্বলে উঠল। একটা অদ্ভুত ঘোর লাগা অনুভূতি তাকে গ্রাস করছে যেন। ধীরে ধীরে আবারও একরাশ লাল রঙের কুয়াশা তাকে ঘিরে ধরেছে। মাথাটা আবারও ভার হয়ে উঠছে তার। লোকটা স্ট্রেচার নিয়ে তার ঠিক সামনে এসে দাঁড়ালো। লোকটার পা বেয়ে একটু একটু করে সেই লাল ঘন কুয়াশার স্তর ধীরে ধীরে তাকে গ্রাস করে নিচ্ছে। এক রাশ ঠান্ডা হিমেল বাতাসে হঠাৎ সাদা চাদরটা সরে যেতেই আর্য চমকে গেল। এটা সে কি দেখছে? যা দেখছে তা আদৌ সত্যি? বহুদিনের একটা বাসি মরা পচা লাশ কটকট শব্দ করতে তার দিকে ঘুরে তাকিয়েছে। তার চোখের মনি নিষ্প্রাণ ফ্যাকাশে, তার মাথাটা একদিকে হেলে পড়েছে। ক্ষয়ে যাওয়া কালো নখের ভেতর থেকে বেরিয়ে এসেছে আঙুলের মাংস। লাশটা খিলখিলিয়ে হাসতে হাসতে একটা পুরুষালী গলায় বলে উঠল, কিরে বিলাস, পারলি না তো? ওই বাড়ির দরজা খোলা যে এত সহজ নয়, বড্ড বড্ড কঠিন। আমিও যে আর নেই বিলাস, আমিও যে আর নেই। আর তুই? বিলাস?
কে বিলাস? স্বপ্নের জগতে, সেই জগতেই নামটা তার বড্ড চেনা, বড্ড পরিচিত, কিন্তু ওই লাশ কার? কে সে? আর্য তোতলাতে তোতলাতে বলে উঠল, বিলাস? কে কে বিলাস? এই আমি 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 বিলাস নই, আমি বিলাস নই, আমি আমি আর্য, আর্য রায়। আমি আমি বিলাস নই, আমি 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 কোনো বিলাসকে চিনি না, না চিনি না, না। লাশটা শটান উঠে বসল। ধীরে ধীরে তার পচা গলা শরীরটা নিয়ে একটু একটু করে হামাগুড়ি দিতে দিতে স্ট্রেচার থেকে নেমে এলো। হিংস্র সাপদের মতো ঠোঁট দুটো একবার কালো হয়ে যাওয়া জিভ দিয়ে চেটে নিয়ে খিলখিল করে হেসে বলল, যা দেখছিস, যা দেখবি, কিছুই যে সত্যি নয় বিলাস। এই জগতের এটাই মায়া। এই আছে, এই নেই, এই মনে হলো তারা রয়েছে, আবার পর মুহূর্তে সব গায়েব। চিচিং পাক, খুলবে না, ওই দরজা খুলবে না। খুললে তো সবাই মুক্তি পাবে। আমাদের এই জগতের মায়ায় প্রতিনিয়ত মরতে হবে, বাঁচতে হবে, আবার মরতে হবে। চারদিকটা ধীরে ধীরে সেই চেনা লাল কুয়াশার চাদর ঢেকে দিচ্ছে। হাসপাতাল করিডোর, সারি সারি ঘর, ওটি, আইসিইউ, স্পেশাল কেয়ার ইউনিট, সেই কাঁচের ঘর যার মধ্যে খানিক আগেই সে ছিল। বর্তমানে রয়েছে তার চেনা আদরের ডাক্তার আন্টি, তার বাবা, তার মা। না, আর কাউকে দেখা যাচ্ছে না। সবটা ঢেকে যাচ্ছে, সবকিছু। লম্বা করিডোর ধীরে ধীরে পরিণত হচ্ছে সেই বিরাট বড় মাঠে। মাঠের ওই প্রান্তে সেই বাড়িটা, সেই লাশটা বিকট স্বরে হাসতে হাসতে বলে চলেছে, বিলাস, আয় আমার সাথে আয়, আমি তোকে দরজার ওই প্রান্তে পৌঁছে দেব। আমি যাব না, আমি যাব না, তুমি সত্যি না, এখানে কিচ্ছু সত্যি না, সব মায়া, সব আমার চোখের ভুল। আমি যাব না, কোথাও যাব না। চোখের ভুল? তাহলে ওটা কি? দূরে, বেশ খানিকটা দূরে ভেসে উঠেছে একটা ছোট্ট বাড়ি। সেই চেনা ভগ্নপ্রায় বাড়ি। কড়ি বড়গা থেকে ঝুলছে বটগাছের ডাল। বিলাস, বিলাস, উঠে আয়, আয় আয়, আমার সাথে আয়, তোরে যে ওপারে যেতে হবে। উঠে দাঁড়ালো আর্য। আর তার নিজের ওপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। ধীরে ধীরে সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সামনের ঘন লাল কুয়াশায় ধীরে ধীরে মিশে যাচ্ছে মৃত শরীরটা, একটু আর একটু। আর তারপরেই ওই বাড়িটার ভেতর সে পৌঁছতে পারবে। আর্য ছুটতে লাগলো, পাগলের মতো ছুটতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কতগুলো ডাক ভেসে এলো। আর্য, ওইদিকে যাস না বাবা, এদিকে চলে আয়, আমাদের কাছে আয়। আর্য, বাবা আর্য, ওইদিকে বিপদ আছে, যাস না, ফিরে আয়। আর্য, আর্য, ওদিকে যেও না, বাস্তবে ফিরে এসো। আর্য, আর্য, আর্য। ঘন কুয়াশার ভেতর থেকে কতগুলো হাত তাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। সে সামনে এগিয়ে যেতে পারছে না, কিছুতেই না। পা দুটো যেন মাটির সাথে গেঁথে রয়েছে তার, হাত দুটো অসাড়। আমার যেতে দাও, আমার ছেড়ে দাও, আমার যেতে দাও, ছেড়ে দাও আমায়। সময়ের সাথে সাথে ঝনঝন শব্দে কাঁচ ভাঙার তীব্র শব্দ কানে এলো। আর্য অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মৃত্যুর এতটা কাছে এসেও মৃত্যুকে চিনতে না পারার অভিজ্ঞতা ঠিক কেমন হয়, আজ আর্য ঠিক তেমনটাই অনুভব করেছে মিস্টার অ্যান্ড মিসেস রয়। তবে ও যে বেশ কিছু অতিপ্রাকৃত শক্তির অধিকারী, সেটা সে নিজেও জানে না। আমরা কিচ্ছু বুঝতে পারছি না ডাক্তার। ছোট থেকেই ও সবার চেয়ে আলাদা। একা একা চুপচাপ বসে থাকতো, কারোর সাথে তেমন মিশতো অবধি না, কথাও বলতো না।
এক অদ্ভুত একাকিত্ব সবসময় ওর চারদিকে ছেয়ে থাকতো। আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, ডাক্তারও কম দেখায়নি, কিন্তু ফল যে কিছুই হয়নি। মিসেস রয়, আগে ওকে যারা দেখেছিলেন তারা যে অদক্ষ এই কথা বলবো না, তারা নিজেদের মতো করে কাউন্সেলিং মেডিটেশনের মাধ্যমে ওকে ভেতর থেকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু রোগের আসল কারণটা তারা ধরতে পারেননি। সাইকোসিস বা ক্রনিক মেন্টাল ডিসঅর্ডারের রাশভারী নাম দিয়ে চিকিৎসার নামে কতগুলো সাইক্রাটিক ড্রাগস দিয়েও সুস্থ করার চেষ্টা চলেছে। আমি আর্যর পুরনো রিপোর্টের ফাইল খুঁটিয়ে দেখেছি। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এটা কোনো সাইক্রাটিক ডিসঅর্ডার নয়। ও নিজেও জানে না যে ও তার মস্তিষ্কের 10% বেশি শক্তি নিজেরই অজান্তে ব্যবহার করতে পারে। দীর্ঘদিন মেডিটেশন করে ওর এই শক্তি বয়স বাড়ার সাথে সাথে আরও দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকে। তাই বলে ও যা দেখে শুনতে পায় সেগুলো কি স্বাভাবিক? আমার কিংবা আপনার কাছে সেসব দৃষ্টি কিংবা শ্রুতিগোচর না হলেও সে পায়, সে সবটা দেখতে পায়, অনুভব করতে পারে, বুঝতে পারে। মিস্টার রায়, আপনি ওর বাবা, ইতিহাসের প্রফেসর। ইতিহাসের পাতাতেও এমন নানান অদ্ভুত অলৌকিক ঘটনার উল্লেখ রয়েছে যা সাধারণ মানুষের ধ্যান ধারণার বাইরে। আপনি ঠিক কী বলতে চাইছেন? আমাদের দয়া করে খোলসা করে বলুন। খানিক আগে একটা বিষয় লক্ষ্য করেছিলেন? আমাদের ওয়ার্ড বয় একজনের ডেড বডি নিয়ে ওর সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ও ভায়োলেন্ট হয়ে ওঠে। ও ওই ডেড বডির সাথে রীতিমতো কথা বলছিল, তার সাথে তর্ক করছিল, এমনকি আমাদের হাসপাতালের জানালার কাঁচে স্পর্শ না করেই ও দূর থেকে সেটা ভেঙে ফেলেছিল। একটু হলেই নিচে পড়ে যেত। এর মানে একটাই, প্যারাসাইকোলজিতে একে কি বলে জানেন? টেলিকাইনেসিস। অর্থাৎ কোনো বস্তুকে না ছুঁয়েও তাকে সামনে টেনে আনা বা দূরে ঠেলে দেওয়া, অথবা মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে তাকে ভেঙেও ফেলা যায়। পুরোটাই নির্ভর করে পেশেন্টের মানসিক শক্তি কতটা তার উপর। ও যেসব ভিশন দেখতে পায় বা যা অনুভব করে সবটা দুঃস্বপ্ন নয় মিস্টার অ্যান্ড মিসেস রয়। হ্যাঁ, ঘুমন্ত অবস্থায় এমন কিছু অনুভব করলে তাকে আমি দুঃস্বপ্ন ভেবে হয়তো উড়িয়ে দিতে পারতাম, তাও সবার বেলায় ওটা বলা যায় না, কারণ মানুষ একই স্বপ্ন বারবার ছোটবেলা থেকে একইভাবে দেখতে পারে না। হোক না হোক, এই স্বপ্নের সাথে ওর কোনো না কোনো যোগাযোগ নিশ্চয়ই রয়েছে। আমরা বহির্বিশ্বের কতটুকুই বা জানি বলুন? খানিক আগে ওকে হিপনোটাইজড করে আমি আবারও ওর সেই চেনা জগতে ওকে পাঠিয়েছিলাম। ও বারবার একটা মাঠের কথা বলে, দুটি ছেলের কথা বলে, একজন নারী এবং একটি বাড়ির উল্লেখ করে, এমনকি লাল রঙের কুয়াশাও দেখে। কাদের যেন কান্নার হাসির শব্দ শুনতে পায়। ও সেই সব অতিপ্রাকৃত শক্তি উপলব্ধি করতে পারে যা সাধারণ মানুষ পারে না। এমন শক্তি জন্মবতী সবার থাকে না। ও শুধুই আপনাদের বিশেষ সন্তান নয় মিস্টার অ্যান্ড মিসেস রয়, ও সত্যিই বিশেষ, যা কিনা কিছু বিশেষ ক্ষমতা নিয়ে জন্মেছে। আমি খানিকটা বুঝেছিলাম ডাক্তার, তাই তো ওকে আর 5টা সাধারণ সাইকিয়াট্রিস্টের কাছে না এনে আপনার কাছে নিয়ে এসেছিলাম। আপনার এসব প্যারানর্মাল, প্যারাসাইকোলজি এসব সম্বন্ধে বিস্তর গবেষণা রয়েছে। বেহালার মতো জায়গায় আপনাদের হাসপাতালের সাইকোসিস অ্যান্ড টেলিকাইনেসিস বিভাগ রয়েছে, যা কিনা মেডিকেল সায়েন্স আদৌ বিশ্বাস করে না। মিস্টার রয়, বিদেশের মাটিতে এমন বিভিন্ন গোপন সংস্থা রয়েছে যেখানে এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করানো হয়। আসলে মস্তিষ্কের বিষয়টা ভীষণ জটিল। কোনো মানুষ যদি তার মস্তিষ্কের 100 ভাগ ব্যবহার করতে পারে, তাহলে সে মহাজাগতিক শক্তির আধার হয়ে উঠতে পারে। দেখুন, ওর একটু চেঞ্জের প্রয়োজন। আপনারা বরং ওকে নিয়ে কোথাও একটা কদিনের জন্য ঘুরে আসুন। একটা বিষয় জানবেন, এটা কিন্তু কোনো দৃষ্টি বিভ্রম বা শ্রুতি বিভ্রমের ঘটনা আদেও নয়। যা ঘটছে স্বাভাবিক নয়। ওর এই অতিপ্রাকৃত অভিজ্ঞতা এবং এই আলাদা এক জগতের মালিকানাও ওর একার নয়। মানে ঠিক বুঝলাম না ডাক্তার ম্যাডাম। মিসেস রয়, আমার বিশ্বাস ওর এই অভিজ্ঞতা ও একা অনুভব করছে না।
এই একই জিনিস পৃথিবীর কোনো এক প্রান্তে আরও কেউ অনুভব করছে। যদি এটাকে দৃষ্টিভ্রম বা মস্তিষ্ক বিভ্রান্তি বলেও ধরি, তাহলেও এই একই অভিজ্ঞতা অন্য একজনেরও হয়ে চলেছে। এই দুঃস্বপ্নের অন্ধকার জগতে সেও আর্যের মতোই বাধা পড়ে রয়েছে। সে কে আমি তা জানি না, তবে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আর্যের সাথে তার দেখা হবে। জানবেন সেদিন আর্য এবং সেও সম্পূর্ণভাবে এই সমস্ত অতিপ্রাকৃত অভিজ্ঞতার হাত থেকে মুক্তি পেয়ে আবারও নতুনভাবে সাধারণ 5টা মানুষের মতোই বাঁচতে পারবে। ওই ঘটনা দুটি ভিন্ন সত্তার সাথে জড়িত, একই ভিশনের মালিক তারা দুজনেই। তাকে খুঁজে পাওয়ার কি কোনো উপায় নেই? না, নেই। কোথাও এমন ঘটনার উল্লেখ করে বিজ্ঞাপন দিলেও সেটা নিতান্তই হাস্যকর হবে, এমনকি এতে ঠকে যাওয়ার সম্ভাবনাও প্রবল। এবার আপনাদের সেই নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করতে হবে, শুধুই অপেক্ষা। খানিক আগে আর্যকে হাসপাতালের জানলার ধার থেকে উদ্ধার করে জেনারেল বেডে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে শক্ত ভারী কাঁচ কোনো অজানা কারণে ভেঙে যাওয়াটাকে এখানকার স্টাফেরা অন্য চোখে দেখছে। তারা নিজেরাও একদিকে বিভ্রান্ত, আবার অন্যদিকে খানিকটা ভয়ও পেয়ে রয়েছে। ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে গভীর ঘুমে অচেতন হয়ে শুয়ে রয়েছে আর্য। একটানা ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর তেমন কিছুই কানে যাচ্ছে না তার। মাঝে মাঝে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটার ঠান্ডা বাতাস এসে তাকে ছুঁয়ে যাচ্ছে, ঠিক যেন খোলা মাঠের মাঝে ঘুরপাক খেতে থাকা এক রাশ হিমেল বাতাস। হঠাৎ সে এক অদ্ভুত মেয়েলি কণ্ঠ শুনতে পেল। না, শুনতে পেল বলাটা ভুল হবে, কারণ অচেতন শরীরে ইহজগতের সাধারণ কোনো শব্দ বা ডাক শুনতে পাওয়া একটু অস্বাভাবিক। তবে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এমন ডাক সে আগেও শুনেছে, যা শ্রুতিগ্রাহ্য, ইন্দ্রিয়ের সুপ্ত অনুভূতিকে জাগিয়ে তোলে। সে নিজেকে লাল কুয়াশায় ঢাকা একটা বাড়ির দরজার সামনে দেখতে পাচ্ছে। দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয়, তাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে শয়ে শয়ে কঙ্কাল সার শুকনো হাত। তাদের ক্ষয়ে যাওয়া নখ তার হাতে বসে যাচ্ছে, হাত কেটে ঝরে পড়ছে রক্ত। সে চিৎকার করে গ্রাম্য টানে বলে চলেছে, আমার যাইতে দাও, আমার যাইতে দাও, আমার মুক্তি দাও। এই দরজাটা খুলতে পাইলে আমি যে এখানে আটকে বইরা যাব। চোখের সামনে ভেসে উঠেছে এক দৃশ্যপট। বাড়িটার নোনা দেওয়াল বেয়ে কোনো এক 4 পেয়ে জন্তুর মতো 2 হাত পায়ে ভর করে ধীরে ধীরে নিচে নেমে আসছে এক মহিলার মৃত গলা পচা দেহ। তার রক্তে জমাট বাঁধা চুলে ওই লাল কুয়াশার মতোই লাল রং ছড়িয়ে পড়েছে। ধোঁয়াটে সেই অবয়বের 2 উজ্জ্বল চোখ তার দিকে স্থির। সাদাটে বর্ণহীন চোখ দুটো দিয়ে নিচে দাঁড়িয়ে থাকা আর্য, না ঠিক আর্য নয়, এটা তো সেই লোকটা। এক মুখ দাড়ি, আদুর গায়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গা দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে দিশি মদের গন্ধ। অদ্ভুত দর্শন সেই নারী খিলখিলিয়ে হাসতে হাসতে বলে চলেছে, তুই কইতাছিলি না বিলাস, এই মাঠে ডাইনি আছে? ডাইনি কেমন দেখতে হয় আগে দেখছিস? দেখ আমার পানে ছায়া, দেখ দেখ আমার পানে ছায়া। বিলাস অদ্ভুতভাবে একই জায়গায় দাঁড়িয়ে দরজায় হাত রেখে ঠেলে চলেছে। তার আর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। এই দরজাতে তাকে খুলতেই হবে। এই দরজা খুলতে পারলে তবেই সে যে আগের চেনা জগতে ফিরতে পারবে। বিলাস চিৎকার করে উঠল, তুই যেই হোস, ডাইনি বা পিশাচ, আমি তোরে আমার কিংবা তপনের কোন খেতি করতে দিমু না, কিছুতেই না। তোর কি ধারণা, কি ধারণা শুনি? এই দরজা কি খুলতে পারবি? নিজের দুনিয়ায় ফিরতে পারবি? আজ পর্যন্ত এত মানুষরে আনে লইয়া আইলাম তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। না রে না, আমার মৃত্যু এখানেই হয়েছিল। তাই তো রাইত নামলে আমি তাদের এই বাড়িতে তাই না আনি। হ্যাঁ, তাই না আনি, যাতে আমি তাদের পথ ভুলাই
আমার জগতে বাইন্দা রাখতে পারি। লোকে আমরে কয় ডাইনি, কেউ কয় বুলো। আমি নাকি মাইন্সরে বুদ্ধি নষ্ট করি, তাদের পথ ভুলায় মাইরা ফেলি, কিন্তু কেউ তো তাদের লাশও পায় না। আমি আমার কাজের কোনো প্রমাণ রাখি না রে, কোনো প্রমাণ রাখি না। যাই হোস, আমি জানি এই দরজা খুলতে পারলি তবেই মুক্তি পাবো। আমি তোরে খুলতে দিলে তবে তো। ধোঁয়াটে অবয়বটার মুখ ধীরে ধীরে হাঁ হচ্ছে, বিরাট একটা হাঁ, যার মুখের ভেতর শুধুই একরাশ অন্ধকার। খানিক বাদেই সেই দরজায় যেন চিড় ধরল। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলো। বিলাস দুই চোখের পাতা বন্ধ করল এবং তারপরেই বিছানায় শুয়ে থাকা আর্যর শরীরটা শূন্যে ভেসে উঠল। তার দুই হাত দুদিকে ছড়ানো রয়েছে, আধবোজা চোখের মণি ক্রমাগত ঘুরে চলেছে, মাথার চুল খাড়া হয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ঘরে প্রবেশ করলেন ডক্টর ভাগীরথী, তার সাথে ভুবনেশ্বর বাবু এবং শর্মিলা দেবী। ঘরে ঢুকে তারা থমকে গেলেন। অদ্ভুত, এমন রহস্যময় সত্তাও যে তার মধ্যে ছিল, আগে তো বুঝিনি। আর্য, আর্য তোর কি হয়েছে বাবা? ম্যাডাম, আর্য ওইভাবে বাতাসে ভাসছে কি করে? ভাগীরথী দেবী শর্মিলার এই কথার কোনো উত্তর না দিয়ে আর্যর দিকে ছুটে গেলেন। মুহূর্তের মধ্যে তার ভাসতে থাকা শরীরটার কপালের ঠিক মাঝে নিজের বুড়ো আঙুল চেপে ধরে বিড়বিড় করে বলে উঠলেন, ফিরে এসো আর্য, বাস্তবের দুনিয়ায় ফিরে এসো। ওই জগৎ তোমার নয়, ওই জগৎ মায়ার, ওই জগৎ অনুভূতির। ফিরে এসো আর্য, ফিরে এসো। মুক্তি, মুক্তি, মুক্তি। ঠিক 3 বার মুক্তি শব্দটা উচ্চারণ করে আর্যর শরীরটা ধপ করে বিছানায় পড়ে গেল। ডাক্তার ম্যাডাম, ওইভাবে শূন্যে ভাসছিল কিভাবে? এমন ঘটনা তো আগে দেখিনি। মিস্টার রয়, বয়স যত বাড়ছে ধীরে ধীরে ওর শক্তি বাড়ছে। খানিক আগে যেটা দেখলেন, একে প্যারাসাইকোলজির ভাষায় এস্ট্রাল ট্রাভেল বা জ্যোতির্ভ্রমণ বলে। প্রাচীন ভারতবর্ষের বহু ঋষি মুনির মধ্যে এমন ক্ষমতা ছিল। এবার একটা বিষয় আমার মনে হচ্ছে, আমি নিশ্চিত ওর আগের জন্মে এমন কিছু ঘটে গিয়েছে যার ফলে এই জন্মে সে এত সব অতিপ্রাকৃত শক্তির অধিকার লাভ করেছে। কোনো এক এমন শক্তির সংস্পর্শে সে এসেছিল যার ফলে মৃত্যুর পর এই পুনর্জন্মেও সেই সব শক্তি সে ফিরে পেয়েছে। স্পষ্ট বুঝতে পারছি সবটাই তার পূর্বজন্মের স্মৃতি। তবে ওই যে বললাম, এই স্বপ্ন সে একা দেখছে না, এই সব দৃশ্যের সম্মুখীন সে একা হচ্ছে না। দুনিয়ার অন্য কোনো প্রান্তে এই একই স্বপ্নের অধিকারী সেও। তার একত্রিত হলে তবে এই রহস্যের সমাধান সম্ভব। আপনারা ওকে কদিন বাইরে থেকে কোথাও ঘুরিয়ে আনুন, আমার সাথে ফোনে যোগাযোগ রাখবেন, ওর প্রতিটি গতিবিধি আমায় জানাবেন। এটা ভীষণ রেয়ার কেস, ওকে জানতে গেলে আমায় আরও ভালোভাবে স্টাডি করতে হবে। বাকিটা সময়ের অপেক্ষা। পুরুলিয়াতে আমাদের এক পৈতৃক ভিটা রয়েছে, সাধারণত যাওয়া হয়ে ওঠে না, তবে আপনি অনুমতি দিলে ওকে নিয়ে কয়েকদিনের জন্য একবার যেতে পারি। স্থান পরিবর্তনের একটা মাহাত্ম্য রয়েছে মিস্টার রয়। আশা করি খুব শীঘ্রই এর একটা সমাধান সূত্র আমরা খুঁজে পাব। স্বর্গের পবিত্র আত্মা আপনাদের রক্ষা করুক। তাহলে আমরা কালকেই আমাদের পৈতৃক ভিটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে ওকে চোখে চোখে রাখবেন। বুঝতেই তো পারছেন ও কতটা অভিনব এবং বাকিদের থেকে চরিত্রগত দিক থেকেও আলাদা। হ্যাঁ, তবে যেখানে যাচ্ছি সেখানে ওর বয়সী আরও একজন রয়েছে ডাক্তার ম্যাডাম। যদিও শেষবার যখন গিয়েছিলাম তখন ওরা দুজনেই খুব ছোট, মাঝে কাজের ব্যস্ততায় ওই বাড়ির কারোর সাথেই কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি। ওর কাকা মানে আমার ভাই সমরেশের ছেলে পিকলু ওরফে পীতম্বর, ছোটবেলায় ওরা একে অপরকে দেখেছে। এখন নিশ্চয়ই পিকলু কলেজে পড়ছে, আশা করছি দুজনের ভালোই জমবে। তাহলে তো ভালোই মিস্টার রয়, ওর সমবয়সী বন্ধুত্বের ভীষণ প্রয়োজন। অন্তত পক্ষে মন খুলে কথা তো বলতে পারবে। ওকে নিয়ে যান। তবে হ্যাঁ,
কি ঘটছে আমায় কিন্তু জানাবেন, হ্যাঁ? খুটখাট শব্দের সাথে একটানা বিড়বিড় করে কোনো কিছু বলার শব্দ কানে যেতেই ঘুমটা ভেঙে গেল মাধবীর। তার বয়স হয়েছে, হাঁটুতে বাতের ব্যথা দেখা দিয়েছে। বাইরে তখন তীব্র ঝোড়ো বাতাসের সাথে আকাশে কালো মেঘের আনাগোনা। সময়টা মধ্যাহ্ন। কি ব্যাপার? পিকলুর ঘর থেকেই আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে। ছেলেটার যে ইদানিং কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না বাপু। আজকাল কলেজও যাচ্ছে না, জানলা দিয়ে সামনের ওই মাঠের দিকটায় ঠায় তাকিয়ে দেখতে থাকে, কী সব যেন বিড়বিড় করে বলতে থাকে। কি জানি বাবা, আবার হাওয়া বাতাস লাগলো কিনা। কালকেই ওর বাবাকে বলে ওই গায়ের কালীবাড়ির সাধু বাবার কাছ থেকে জল পোড়া দিয়ে একটু ঝাড়িয়ে আনতে হবে। বিছানা থেকে মাধবী পিকলুকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, পিকলু, আয় পিকলু, বলি ঝড় বাতাস আসছে রে, জানালাগুলো একটু বন্ধ করে দে দেখিনি বাবা, বড় শব্দ হচ্ছে। আবারও কোনো সাড়া নেই। এই পিকলু, এই হতচ্ছড়া, বলি কানে কি তালা দিয়ে রেখেছিস নাকি রে? আমার কথা তোমার কানে যাচ্ছে না? উফ, এ তো মহা জ্বালায় পড়লো। এদিকে উনিও বাড়িতে নেই, ফিরতে ফিরতে সেই সন্ধে। আজ আবার ওনার পাড়ার মোড়ের দোকানটা থেকে হাঁটুর ব্যথার তেল আনার কথা। উফ, ব্যথাটা বড্ড দিন দিন বেড়েই যাচ্ছে। তার মধ্যে শেষ কয়েক মাস ধরে পিকলুটার কি যে হয়েছে কে জানে বাপু। যাই, একবার দেখে আসি গে। এলোমেলো চাদরের দুই প্রান্তের খুঁট দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে ঘরের কড়িকাঠের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে পিকলু। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিবুক বেয়ে নিচে নামছে। ঘরের ঘুলঘুলি দিয়ে একরাশ তীব্র বাতাসের সাথে সাথে প্রবেশ করছে এক অদ্ভুত লাল রঙের জমাট বাঁধা কুয়াশা। হ্যাঁ, লাল কুয়াশাই বটে, ঠিক ধোঁয়া নয়। নিঃসন্দেহে শীতকালে যেমন চারদিকটা ধোঁয়াটে কুয়াশায় ঢেকে যায়, খানিকটা তেমন। এতক্ষণ সেদিকে মনোযোগ সহকারে চেয়েছিল পিকলু। ধীরে ধীরে সেই জমাট বাঁধা লাল রঙের কুয়াশা বাতাসে ভাসতে ভাসতে একে অপরের সাথে মিশে এক অদ্ভুত মনুষ্য অবয়বের সৃষ্টি করল। ধীরে ধীরে এক অদ্ভুত দর্শন নারী দেওয়াল বেয়ে একটু একটু করে নিচে নামতে লাগলো। পিকলুর শীত করছে বড্ড। হাড় হিম করা কনকনে ঠান্ডা যেন ভয়ের অনুভূতিতে পরিণত হয়ে তার শিরদাঁড়া পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। ভয়ে বিছানায় দুপা তুলে হাঁটুতে মুখ গুজল পিকলু। ভেসে এলো এক হিংস্র জান্তবট্ট হাসি। কিরে, শেষ পর্যন্ত ধরা পড়লি তো? সে যে বাইর হইয়া গিয়েছিল, তারে আমি আটকাতে পারি নাই, কিন্তু তুই তুই ধরা পইরা গেলি। খাবি খাওয়া মাছের মতো ছটপট ছটপট করতেছিলি। বড্ড মজা হচ্ছিল, বড্ড মজা। সে যে আসতেছে, সে আবার ফিরে আসতেছে। জন্ম জন্মান্তরের বন্ধন কি এত সহজে কাটানো যায়? হাঁটুতে মুখ রেখে দুলতে দুলতে পিকলু বলে উঠল, আসবে না, একদম কাছে আসবে না। কেন কেন আসো তুমি? হ্যাঁ, কি চাও, কি চাও? আমি যা চাইছিলাম সবই পাইছি, কিন্তু ওই যে দরজা, ওই দরজা আজ পর্যন্ত কেউ খুলতে পারিনি। কেউ না। সে পারছিল, পবিত্র আলোর স্পর্শ সে তোকেও শুয়েছিল, কিন্তু আর না। আমি তোকে কিছুই বলবো না, শুধু বাধ্য করবো, ভয় দেখাবো, ভীষণ ভীষণ ভয়। কারণ আবারও যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিতে চলেছে, সে আসতেছে, আমিও আসতেছি। সে একই প্রেক্ষাপট, সে একই ঘটনা, শুধু চরিত্রগুলি আলাদা। আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? কি ক্ষতি করেছি? মুক্তি পেতে সাহায্য করছিস, নিজেও মুক্তি হয়েছিস, আর সেও। না না না, এটা তো হতে পারে না, এটা তো হতে দেওয়া যায় না। কার মুক্তি? হ্যাঁ, কিসের মুক্তি? কেমন মুক্তি? ধীরে ধীরে মেঝেতে দুহাত পায়ে হামাগুড়ি দিতে দিতে বিছানার ওপর উঠে এলো সেই লাল কুয়াশার রাঙানো মেয়েলি অবয়বের ধোঁয়াটে নারী শরীর।
তার দুই চোখ জুড়ে যেন ঝরে পড়ছে তীব্র ঘৃণা, বিতৃষ্ণা, অবহেলা এবং তারই সাথে তীব্র জিঘাংসা। দেখ আমার দিকা ছায়া দেখ, বর্তমান রে বলি কি অতিথি বাসন যায় যায় না রে, যায় না। হাঁটু থেকে মুখ তুলে চাইল পিকলু। অদ্ভুত এক ঘোর লাগা চোখে সে দেখতে পেল ধীরে ধীরে তার চোখ দুটো বড় হচ্ছে, যেন সেটা কালের অন্ধকারে পরিপূর্ণ এক বিরাট গর্ত। চোখের সেই কালো অংশে ফুটে উঠছে একটি দৃশ্য, ওই মাঠ। হ্যাঁ, ওই মাঠটা যেটা তার বাড়ি থেকে খানিকটা দূরে রয়েছে, সেটা একটু একটু করে সামনে এগিয়ে আসছে, কাছে, আরো কাছে, ভীষণ কাছে। দুটো লোক কাঁধে বাঁক নিয়ে কোথায় যেন ছুটে চলেছে। তাদের ঘিরে ধরেছে এক রাশ লাল রঙের কুয়াশা। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, একটা পুরনো জরাজীর্ণ বাড়ি। লোক দুটোর কাঁধ থেকে সশব্দে হাড়ি দুটো মাটিতে পড়ে গেল। সেখান থেকে চলে বাইরে বেরিয়ে আসছে এক ধরনের সাদা তরল জাতীয় কিছু। একজন বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে প্রাণপণে দরজায় আঘাত করে চলেছে। তার পেছনে থাকা দ্বিতীয় ব্যক্তিকে ওই লাল কুয়াশার চাদর থেকে কয়েকটা ধোঁয়াটে অবয়ব চারিদিক থেকে ঘিরে ধরেছে। বাড়ির ছাদ থেকে একটা প্রাণী, না ঠিক প্রাণী নয়, মনুষ্য অবয়ব, যার সারা শরীর যেন লাল ধোঁয়ায় ঢাকা, ধীরে ধীরে গিরগিটির মতো নিচে নেমে আসছে। পিকলুর যেন দম বন্ধ হয়ে আসছে, তার হৃৎপিণ্ড সজোরে ধুকপুক করছে। শুনতে পাচ্ছে, সে স্পষ্ট শুনতে পাচ্ছে ওই লোকটা দুম দুম শব্দে ওই বাড়িটার দরজায় আঘাত করে বলে চলেছে, কেউ কি বাড়িতে আসো, দরজাটা খোলো, কেউ কি বাড়িতে আসো। প্রথম আঘাত, দ্বিতীয় আঘাত, তৃতীয় আঘাতের পর ভেসে এলো এক মহিলা কণ্ঠ। পিকলু, এই পিকলু, বলি ঘুমিয়ে গেলি নাকি? বাইরে কে এসেছে দেখ, দেখিনি। এটা তো মায়ের গলা। মা এখানে মানে কিভাবে এলো? আমি তো মাঠে ওই বাড়িটার সামনে ছিলাম। চোখ মেলে তাকালো সে। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল। আবারও দরজায় করাঘাত পড়ল। কেউ কি বাড়ি আছো? দরজাটা খোলো, একেবারে ভিজে গেলাম যে। আর দেরি করল না পিকলু। দরজার দিকে ছুটে গিয়ে শিকল খুলে দিতে অবাক চোখে তাকিয়ে রইল। পিকলু, তুই পিকলু তো? কত বড় হয়ে গেছিস রে! এমন ভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? আমাদের চিনতে পারছিস না বুঝি? আরে তোমরা কতদিন বাদে এলে গো, আসার আগে একটা খবর দিতে তো পারতে। এসো এসো, ভেতরে এসো। এতক্ষণ ধরে শর্মিলা দেবী ও ভুবনেশ্বর বাবুর পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল আর্য। কখন যেন মাধবী দেবী পিকলুর পাশে এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করেন। হঠাৎ নিজের জ্যাঠা জেঠিমার কথা শুনে তাদের বিন্দুমাত্র চিনতেও পারেনি। তার চোখ বেশিরভাগ সময় আর্যর দিকে স্থির ছিল, যেন ওই দুটো চোখ সে চেনে, যেন ওই চোখের মাধ্যমে আর্যর ভেতরটা সে অনায়াসে পড়ে ফেলতে পারছে। পিকলু, এই পিকলু, কি রে তুই? জ্যাঠা জেঠিমাকে প্রণাম কর। পিকলু নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে ভুবনেশ্বর বাবুকে প্রণাম করতে গেলে তিনি বাধা দিয়ে বললেন, আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না, আমি তোমায় এমনিও আশীর্বাদ করছি। শর্মিলা দেবীকে প্রণাম করতে গেলে তিনি পিকলুকে কাছে টেনে নিয়ে বললেন, থাক বাবা, বেশ মিষ্টি হয়েছিস তো পিকলু। সে কবে ছোটবেলা তোকে দেখেছিলাম, আর আজ এত বছর বাদে দেখছি। এই দেখ কাকে সাথে এনেছি, তোর দাদা আর্য। চিনতে পারছিস? ছোটবেলায় তোদের যে কি দস্যিপনা, কখনো এটা ভাঙছিস, কখনো গাছের ডালে উঠে দাদার জন্য আম পেয়ারা পেরে আনছিস। হ্যাঁ রে, তুই আমাদের চিনতে পারছিস তো পিকলু? চিনতে সে পেরেছে। মস্তিষ্কের ধূসর কোষে জমে থাকা ছেলেবেলার খানিকটা স্মৃতি হাতড়ে যা বুঝল, সেটা অনেকটা। কয়েক মাস ধরে সেই সব ধোঁয়াটে দৃশ্যপট দেখার মতোই বলা যায়, যাকে অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা দাদা কোথায়? তাকে তো দেখছি না। হ্যাঁ, উনি একটু। কথাটা বলে পিকলুর দিকে তাকালেন মাধবী দেবী। খানিক ইতস্তত করে বললেন, পিকলু, দাদাকে নিয়ে নিজের ঘরে যাও। কতদিন বাদে তোমাদের দেখা হলো বলো তো? দুজনে মিলে আড্ডা মারো, গল্প করো। তোমার বাবা যে নতুন ওয়াকম্যানটা গেল বছর তোমার জন্মদিনে কিনে দিয়েছিলেন, সেটা দাদাকে দেখাও। ওই ঘরের তাকে প্রচুর ক্যাসেট রয়েছে, সব নতুন নতুন উঠতি শিল্পীদের গান। দুজনে মিলে গল্প করো, ভালো লাগবে।
আর্য সকলের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে পিকলুর সাথে ওর ঘরের ভেতর ঢুকলে মাধবী দেবী চাপা গলায় বললেন, আর বলবেন না, এই হয়েছে এক জ্বালা। শেষ কয়েক মাস ধরে পিকলুর যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। মনমরা হয়ে মাঠের দিকে চেয়ে থাকে, আপন মনে কি সব বিড় করতে থাকে, কার সাথে যেন একা একা কথা বলে। মাঝে মাঝে জানেন তো, চিৎকার করে বলে সে আমায় নিয়ে যেতে এসেছে, আমি আর বাঁচবো না, এরকম সব নানান কথাবার্তা। এগুলো ঠিক কবে থেকে শুরু হয়েছে মাধবী? এই তো মাসখানেক হলো। তাই জন্যই আপনার ভাইকে এক সাধু বাবার কাছে পাঠিয়েছি, যদি এর কোনো প্রতিকার মেলে। কথাটা শুনে শর্মিলা দেবী আর ভুবনেশ্বর বাবুর মধ্যে নিঃশব্দে একবার দৃষ্টি বিনিময় হলো। আসলে মাধবী, মাঝে তোমাদের সাথে অনেক বছর যোগাযোগ ছিল না, তাই ব্যাপারটা বলতে পারিনি। আর্য যখন 6 বছরে পা দিল, তার মধ্যে আমরাও পিকলুর মধ্যে এমন কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। দিন দিন ব্যাপারটা বেড়েই চলেছে। শারীরিকভাবে ও আর 5টা মানুষের মতো হলেও ও আমাদের বিশেষ সন্তান। বিশেষ মানে যেমন বিশেষ তুমি ভাবছো তেমনটাই কিন্তু নয়। ওই 6 বছর বয়স থেকে এমন কিছু দেখে বা অনুভব করে যা অস্বাভাবিক কিংবা কিংবা ও অতিপ্রাকৃত, তাই না দিদি? ঠিক তাই মাধবী। কলকাতায় আর্যর কাউন্সেলিং চলছে। বর্তমানে যিনি ওকে দেখছেন তিনি এই কথা জানিয়েছেন যে আর্য স্বপ্নে কিংবা আনমনে বা অবচেতনে যেসব দৃশ্য দেখে সেটা নাকি অন্য কেউও দেখে। অর্থাৎ এই দৃশ্যের চরিত্র দুজন একই সময় কিংবা আলাদা সময় একই স্বপ্ন বারবার দেখে চলেছে। আচ্ছা আচ্ছা দিদি, আজও ঠিক কি বলে? এই যেমন ধরো, তাকে কেউ ডাকছে, সে লাল কুয়াশা ঘেরা একটা মাঠ দেখতে পাচ্ছে, সেখানে নাকি একটা বাড়ি রয়েছে, পুরনো বাড়ি আর কি। এমনই সব ভাষা কথা। দুজন মানুষের কথাও বলে, তারা নাকি কাঁধে কিসের হাঁড়ি নিয়ে মাঠের ভেতর যাচ্ছে। একজন মহিলার কথাও প্রায় বলে, সেও নাকি তাদের ওই বাড়ির দিকেই যেতে বলছে। বলো কি দিদি, পিকলু ওই একই কথাই বলে। অবশ্য আমায় কখনো বলেনি, ওর বাবাকে বলেছে জানো। এখানে আসার পথে রাস্তার বাম দিকে গো একটা বড় মাঠ দেখেছো তো? হ্যাঁ দেখেছি বই কি। ছোটবেলায় ভাইয়ের সাথে ওই মাঠে কত স্মৃতি রয়েছে। তবে একটু বড় হতেই তো আমি আর মা এই বাড়ি ছেড়ে কলকাতায় চলে যাই। তুমি তো সবই জানো, নতুন করে আর কি বলবো। হ্যাঁ দাদা, জানি সবই। পুরনো কাসুন্দি আর ঘেটে কি লাভ বলুন? শ্বশুরমশাইকে শেষ বয়সে আফসোস করতে দেখেছিলাম। আসলে মানুষটা কাজ পাগল কি না। এই পুরুলিয়ার পঞ্চহাট গ্রামের স্কুল টিচার। মাঠের ওই প্রান্তে শুশুনিয়া পাহাড় রয়েছে, কাল সবাই মিলে ঘুরতে যাব, কেমন? সে তো যাব, সেই জন্যই তো আশা। মা আর বাবার মনোমালিন্য আমাদের দুই ভাইকেও আলাদা করে দিয়েছিল। শুধুমাত্র সময় দিতে পারতো না বলে আমার মা অবহেলিত বোধ করে আমায় নিয়ে কলকাতায় মামার বাড়ি চলে যায়। বাবা ভাইকে নিয়ে এই বাড়িতে রয়ে যায়। আর্য ছোট থাকতে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে আমরা সকলে এসেছিলাম। মা অবশ্য তার বহু আগেই গত হয়েছিলেন। সেই দিন আর আজকের দিন দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল, তাই না? ছেলেগুলোও বড় হয়েছে। তবে এমন এক অদ্ভুত সমস্যা একই পরিবারের দুই ছেলের হলো কিভাবে বলুন তো? সেটাই তো জানার বিষয় মাধবী। ডাক্তার ভাগীরথী তাহলে ভুল কিছু বলেননি দেখছি। যাকে, ওই মাঠের কথা কি যেন বলছিলে মাধবী? মাঠের এক প্রান্তে একটা পুরনো বাড়ি রয়েছে দাদা, লোকে বলে দালান বাড়ি। আসলে ওটা কোঠা বাড়ি ছিল। বাড়িটা এখন অবশ্য একটা ধ্বংসস্তূপ। কয়েক বছর আগে অবধিও দাঁড়িয়েছিল দাদা। এখন তো ইটের কঙ্কাল বের করে ধসে পড়া দেয়াল নিয়ে শুধু কাঠামোটুকুই দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা আর ওই মাঠটা ঘিরে দাদা গ্রামের মানুষরা নানা কথা বলে। আমাদের ছোটবেলায় বাবা মায়েরা বলতেন যে সন্ধ্যের আগে যেন ওই মাঠে কেউ না থাকে। মাঠ বলতে আমরা যা বুঝি তেমনটা কিন্তু মোটেই না। পাহাড়ের শেষে একটা নির্জন জনশূন্য খালি উপত্যকা মাত্র, যা আজ বাচ্চাদের খেলার মাঠ। আগেকার দিনে লোকে বলতো ওই মাঠে নাকি রাতের বেলা যে যায় তাকে নাকি ভুলোয় টেনে নিয়ে যায়। সারা রাত ঘুরিয়ে ঘুরিয়ে ওই বাড়িটার সামনে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। কত মানুষ নাকি হারিয়ে গিয়েছে। গল্পগুলো ভাবলে তখন কিন্তু বেশ গায়ে কাঁটা দিত। এখনো হয় দাদা, লোকে ওই একই কথা এখনো বলে।
গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ আজও যারা জীবিত রয়েছেন তারা একটা গল্প বলে থাকেন, জানেন দাদা? বহু বছর আগে সেই ইংরেজদের সময়কালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতের দাপটে রাজত্ব চালিয়ে যাচ্ছে, সেই সময় এই পুরুলিয়ার বুকে একজন জমিদার রাজত্ব চালাতো। সরকার বাহাদুরের সময়কাল, তাই রাজকরও আকাশ ছোঁয়া। জমিদার আর ইংরেজ সরকারের মিলিত কর মিলিয়ে রাজকরের পরিমাণ প্রায় দ্বিগুণ। অনেকেই তখন দিতে পারত না। তাছাড়া পাহাড়ের বুকে ভুট্টা, বাজরা, এছাড়াও তুলনামূলক নিচু জমিতে আখ, আলু, গম এসবের ফলন হতো। রুক্ষ জমির বুকে ফলন হওয়াটা এতটাও সহজ ছিল না। জমিদার প্রতাপাদিত্যর দ্বিগুণ রাজকরের চাপ সহ্য করতে না পেরে বহু মানুষ নাকি আত্মহত্যা করতে বাধ্য হয়। তাদের বউমেকে টেনে ওই কোঠাবাড়িতে সে নিয়ে যেত। না 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 না, তার নিজস্ব মনোরঞ্জনের জন্য মোটেই নয়। শুনেছি তিনি নাকি নপুংসক ছিলেন, পুরুষত্বহীনতার শিকার। তবে মনের ভেতর ছিল তীব্র কামনা। তিনি বাড়ি থেকে বাড়ির মেয়ে বউদের টেনে নিয়ে গিয়ে ওই স্থানে এমন এক কোঠাবাড়ি তৈরি করেছিলেন যেখানে তাদের দিয়ে রীতিমতো দেহ ব্যবসা চলত। বড় বড় ইংরেজ সাহেব, আশেপাশের গ্রামের জমিদার, বড় ব্যবসায়ী, তাদের প্রায়ই আনাগোনা লেগে থাকতো। এসব আমি আপনার ভাইয়ের মুখ থেকেই শুনেছিলাম। ওই বাড়ির প্রতিটি শয়ন কক্ষের দেয়ালে একটা করে ছোট্ট ফুটো থাকতো। জমিদার পাশের ঘর থেকে ওই ছিদ্রতে চোখ রেখে ভেতরে চলতে থাকা সঙ্গম দৃশ্য দেখে এক অদ্ভুত পরিতৃপ্তি পেতেন। দর্শনকামিতা, সাইকোলজিক্যাল ভাষায় একে এক্সিভিনিজমও বলা হয়ে থাকে। এই ব্যাপারে খানিকটা আমিও শুনেছি। তারপর কি হলো মাধবী? আমার কথা শুনে হয়তো মনে হতে পারে যে আমি নীলদজ্জের মতো আপনাদের সামনে সবটা বলছি, কিন্তু জানেন দাদা, পরিস্থিতি না ধীরে ধীরে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমার ছেলেও যে একই সমস্যার শিকার। এতদিন বিষয়টা বুঝতে পারিনি, যদিও এখনো পারছি না, তবু একটা বিষয় ছাড়া, তারা দুজনেই একই গল্পের চরিত্র। ওই মেয়েগুলোর দলে কাজলি নামে একটি মেয়ে ছিল। সে এক রাতে মিলনরত অবস্থায় জমিদারের একটা চোখ ওই দেয়ালের গর্তে দেখতে পায়। সে কিছু বলে না, শুধু সুযোগের অপেক্ষায় থাকে। এক রাতে মিলন শেষে পোশাক পরিবর্তনের নাটক করে চুলের কাঁটা দিয়ে জমিদার বাবুর একটা চোখে ওই কাঁটা সমূলে গেঁথে দেয়। কাঁটাটা সোজা ব্রহ্মতালু ভেদ করে চলে যায়, আর ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর জমিদার বাবুর চেলারা প্রবল আক্রোশে বাড়ির সিংহদ্বার বন্ধ করে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। সকলেই মারা যায়। তাদের আর্তনাদে গোটা গ্রাম কেঁপে ওঠে। কিন্তু অদ্ভুত কাণ্ড কি জানেন? ওই বাড়িতে একটা কৃষ্ণ মন্দির ছিল। ওই কৃষ্ণ মন্দির যেই ঘরের ভেতর ছিল, সেই ঘরটা কিন্তু বেঁচে যায়। লোকে বলে আজও সন্ধে নামলে কাজলি আসে। সে আজও তার শরীরের ক্রেতার অনুসন্ধান, বরং সে জমিদার বাবুর ওই চোখ খুঁজে বেড়ায়। তবে অদ্ভুত বিষয়, সে সকলকেই ওই বাড়িতে টেনে আনে বলে শুনেছি, কিন্তু আর সে ফিরে আসে না। এমনকি জানেন, তার লাশও মেলে না। আজও গাঁয়ের ছেলের দল ওই মাঠে খেলতে যায়, কিন্তু সন্ধে নামার আগেই ফিরে আসে। একটা অদ্ভুত বিষয় কি জানেন, বাড়িটা আজ ধ্বংসস্তূপ, কিন্তু বাড়ির মূল ফটক সহ খানিকটা ছাদের অংশ এখনো অক্ষত রয়েছে। আমি এসব কিছুই জানতাম না মাধবী। আমার বাবা বা মাও আমাকে কিছু জানায়নি। আপনি আর আপনার মা এই বাড়িতে খুব কম সময়ই ছিলেন, তাই আপনার বাবা আপনাকে জানানোর প্রয়োজন বোধ করেননি। শাশুড়ি মায়ের এমনিতেও জানার কথা না, যদি না শ্বশুরমশাই বলে থাকেন। তবে এই ঘটনাগুলো একসাথে কিন্তু কেউই বলেনি। প্রত্যেকে আলাদা আলাদাভাবে একটা একটা ঘটনা বলেছে, যা আমি একটি অপরটির সাথে যুক্ত করে গোটা গল্পটা তৈরি করেছি। কিন্তু ওই মাঠে আজ পর্যন্ত পিকলু যায়নি, তার তেমন বন্ধুও নেই। কার সাথেই বা খেলতে যাবে? ওই স্কুল শেষে বাড়ি, আর এখন কলেজ। আর্যও যেবার এসেছিল সেখানে গেছে বলে তো জানা নেই। গেলেও আমার ছেলে অন্তত তাকে নিয়ে যায়নি, এ কথা আপনাকে আমি হলফ করে বলতে পারি। সবটাই মনস্তত্ত্বের জটিল বিশ্লেষণ, তার সাথে অতি প্রকৃত শক্তির সমন্বয়ও বলা যায়, আর তারই খানিকটা আমাদের জানা। আরে কি ব্যাপার, এতদিন বাদে আমার মনে পড়লো বুঝি? হঠাৎ পেছন থেকে
এক পুরুষের কণ্ঠ ভেসে আসতেই সকলে ঘাড় ঘুরিয়ে চাইল। সেখানে হাসি হাসি মুখ করে চেয়ে রয়েছেন মাধবী দেবীর স্বামী সমরেশ। ছলো ছলো চোখে সমরেশ বাবুকে ভুবনেশ্বর বাবু বুকে টেনে নিয়ে ধরা গলায় বললেন, কেমন আছিস? এত বছর বাদে অভিমান মিটল বুঝি? সেই বাবার মৃত্যুর সময় এসেছিলি, তারপরেই আজ। কিসের অভিমান ভাই? অভিমান আমাদের মায়ের বাবার প্রতি ছিল, আমার তো ছিল না। তাহলে এতদিন আসিসনি কেন? বড্ড কাজের চাপ ছিল রে, তাই আসতে পারিনি। তবে আজ আমাদের সাথে কিন্তু আর্যও এসেছে। আরে বাস, তাহলে তো সন্ধ্যাবেলা বাজার থেকে পাঁঠার মাংস আনতেই হচ্ছে। এখানে এখন সন্ধ্যার পর বাজার বসে? আলবাত বসে। কই আগে তো বসতো না ভাই? সময় বদলেছে দাদা, এখন আর সেই আগের পঞ্চহাট নেই। সন্ধ্যার সময় বাজার বসে। আচ্ছা, সন্ধ্যার পর কি ওই মাঠ দিয়ে লোক যাতায়াত করে? কোন মাঠ? আরে ওই যে শুশুনিয়া পাহাড়ের নিচে বড় উপত্যকা মতো যে অংশটা, আরে যেটা পরে খেলার মাঠে পরিণত হয়েছিল। কথাটা শুনে মুখটা কেমন যেন শুকিয়ে গেল সমরেশের। হ্যাঁ, তবে সন্ধ্যার আগে। সন্ধ্যার পর যারাই যায় তারা অন্য ঘুরপথ দিয়ে বাড়িতে পৌঁছায়। কিন্তু কেন বলতো? কারণ তোর ছেলে ওই মাঠ নিয়ে যা যা অনুভব করে, আমার ছেলেও সেটা করে। আর্যর এই সমস্যার জন্যই তো আমার এখানে আসা। যদিও ওই মাঠের কথা আমার আদৌ মনে ছিল না, মাধবীর মুখ থেকে আজ সবটা শুনলাম। আর্যর কাউন্সিলিং চলছে, ওর সাইকিয়াট্রিস্টের পরামর্শে আমরা চেঞ্জে এসেছিলাম। আর এসে তো যা শুনলাম। আমার ছেলে ওই মাঠের প্রান্তে বাড়ি, দুজন লোক, লাল কুয়াশা, এইসবের কথা বলে, দেখে, অনুভব করে। কি তাই তো? আমার ছেলেরও একই অবস্থা। বিষয়টা যদি মনস্তাত্ত্বিক ভাবধারায় ধরি, তাহলে তোর ছেলে এখানেই থাকে, এখানেই বড় হয়ে উঠেছে, হয়তো এদিক সেদিক থেকে নানান গল্পও শুনেছে, তাই তার কল্পনার দৃষ্টিতে এমন নানান জিনিস ফুটে ওঠে। কিন্তু আর্য, দেখ ব্যাপারটা সিরিয়াস। আমি এই নিয়ে খানিক আগেই পাশের গ্রামে এক সাধু মহারাজের সাথে কথা বলে এলাম। তিনি আমায় এক অদ্ভুত কথা জানালেন। কি বললেন উনি? উনি জানালেন যে এইসব নাকি পিকলুর পূর্বজন্মের স্মৃতি। পূর্বজন্ম মানে রিবার্থ? আমি এখনো পুরোটা বুঝতে পারছি না রে। আর্যকে যিনি দেখেন তাকে একবার খবর দিলে কেমন হয়? দুটোই তো একই কেস। উনি প্যারাসাইকোলজি নিয়েও বিস্তর গবেষণা চালিয়েছেন। উনি কি এত দূর আসবেন দাদা? কল করে দেখাই যাক না। ল্যান্ডফোনের রিসিভারটা তুলে নিয়ে বেহালা মেডিকেল সেন্টারের রিসেপশনে কল লাগালেন ভুবনেশ্বর বাবু। হ্যালো, সিটি হসপিটাল। হ্যালো, আমি ভুবনেশ্বর রায়। আমার ছেলে আর্য রায় সাইকিয়াট্রিস্ট ভাগীরথী দেবীর পেশেন্ট। ওনার সাথে কি একটু কথা বলা যাবে? বিষয়টা খুব আর্জেন্ট। একটু ওয়েট করুন, দেখি ম্যাডাম ফ্রি আছেন কিনা। উনি ফ্রি থাকলে আপনার কলটা ওনার চেম্বারের ল্যান্ডলাইনে ট্রান্সফার করে দেব। ক্ষণিকের নিস্তব্ধতা, খানিক বাদেই আবার সেই মহিলার গলা ভেসে এলো। স্যার, আমি আপনার কলটা কানেক্ট করছি, দয়া করে অপেক্ষা করুন। কিছুক্ষণ বাদেই ভাগীরথী দেবীর গলার শব্দ শোনা গেল। হ্যালো, আমি ভুবনেশ্বর রায় কথা বলছি। হ্যাঁ মিস্টার রয়, বলুন। মিসিং লিঙ্কটা খুঁজে পেয়ে গেছি ম্যাডাম। মিসিং লিঙ্ক? আগে হ্যাঁ, একই স্বপ্নের দুটি চরিত্র, একটি আর্য আর অপরটি কে? আমার ভাইয়ের ছেলে পিকলু। হোয়াট? এই কথা আপনি কিভাবে জানলেন? এখানে আসার পর ওর মায়ের মুখ থেকে জানতে পারলাম যে পিকলুর নাকি ইদানিং কিছু একটা ঘটছে। গত কয়েক মাস ধরে ওর সাথেও তাই ঘটে চলেছে যা এতদিন আর্য অনুভব করেছে বা দেখেছে। আপনি নিশ্চিত যে ওই পিকলুর সাথে কয়েক মাস ধরেই এমনটা ঘটছে? এর আগে ঘটেনি? ওর বাবা মায়ের তো সেই মত। এর মানে এখানে একটা জিনিস স্পষ্ট, একই ঘটনার একই দৃশ্যপটের দুই চরিত্র যা একই সাথে একই স্বপ্ন দেখে চলেছে বা অতিপ্রাকৃত বিষয় অনুভব করে চলেছে। পিকলুর সেই অনুভূতি অনেক দেরিতে এসেছে, যেটা আর্য জ্ঞান হবার পর থেকেই অনুভব করে আসছে, যার কারণে বিশেষ করে ওর কথাবার্তা, আচার আচরণ সবার চেয়ে এতটাই আলাদা যে আগে আপনি যেসব মানসিক রোগ বিশেষজ্ঞদের দেখিয়েছিলেন তারা তাকে স্পেশাল চাইল্ড বলে ডিক্লেয়ার করেছিলেন। প্যারানয়েড ডিলিউশন অর্থাৎ ভূত দেখা, অথবা ধরুন অডিটরি ইলিউশন অর্থাৎ শ্রুতিভ্রম, এই সবই সাইকোলজিক্যাল রোগ। কিন্তু আপনার ছেলে একদম সুস্থ এবং স্বাভাবিক, শুধু বাকিদের চেয়ে একটু আলাদা এবং নিজেও নানান শক্তির অধিকারী।
সেই কথা আমি আগেও বলেছিলাম। হ্যাঁ ম্যাডাম, এমনকি ওর স্বপ্নে দেখা সেই মাঠ, মাঠের প্রান্তে ঘর, সবই যে এই গ্রামেই রয়েছে। এটা তো মিরাকল মিস্টার রয়। তার মানে আমরা রহস্যের খুব কাছেই রয়েছি। ওই মাঠ কিন্তু তাদের টানবে। তারা এক হয়েছে। দুটি শৌলও একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে। এতদিন ধরে পিকলু কিছু টের পায়নি, কিন্তু যখন আপনাদের ওই গ্রামের বাড়িতে যাওয়ার একটা সংযোগ সূত্র গড়ে উঠেছে, তবে থেকে সম্ভবত পিকলুও সেই সব উপলব্ধি করতে শুরু করেছে। আপনি যদি একবার আসতেন তাহলে ভালো হতো। অবশ্যই আসবো। আমি দেখছি এদিকের কাজ মিটিয়ে যত তাড়াতাড়ি আসা যায়। ঠিক আছে, ঠিকানাটা নিয়ে রাখুন। টেবিল থেকে একটা নোটপ্যাড টেনে তাতে খসখস শব্দে ঠিকানাটা লিখে নিলেন ভাগীরথী দেবী। ওকে, আমি লিখে নিলাম। আমি রাখি তাহলে, পেশেন্ট পার্টি অপেক্ষা করছে। ঠিক আছে ম্যাডাম। ফোনের রিসিভারটা রাখতেই ভাগীরথী দেবীর মুখে হঠাৎ ফুটে উঠল একটা ক্রূর হাসি। তিনি বিড়বিড় করে নিজের মনে বলে উঠলেন, খেলা জমে উঠেছে। এত বছরের অপেক্ষার পালা এইবার সাঙ্গ হতে চলেছে। মুক্তি, এই মুক্তি আমি চাইনি, তবে আবারও এক নতুন খেলা শুরু হবে। কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব বলতো পিকলু? মানে তুই যা দেখিস আমিও কিন্তু সেটাই দেখি। আমি দুজন মানুষকে ওই ওই মাঠের দিকে যেতে দেখেছি, জানিস? ওই বাড়িটাও দেখেছি আমি। দাদা, বেশ কয়েক মাস ধরে ওই লাল কুয়াশা আমিও দেখতে পাই। ওই মেয়েটা আমার কাছে প্রায়ই আসে। কি বলে সে? বলে সে নাকি মুক্তি চায়নি, সে অতীতেই থাকতে চেয়েছিল। আমি বুঝতে পারছি না, আমরা দুজনে দুই প্রান্তে থাকা সত্ত্বেও কিভাবে একই জিনিস অনুভব করছি। আমিও জানতে চাই, জানিস তো। আমি এখনো কিছু জানি না, আমি সব জানতে চাই। ভাগ্যক্রমে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে যেখানে আমাদের দুজনের গন্তব্য এক। আজ আবার আমাদের সাথে কি ঘটনা ঘটতে চলেছে আমরা জানি না। রাত এখন প্রায় 10টা বাজে। বাড়ির বড়রা মনে হয় এতক্ষণে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তুই ঠিক কি করতে চাইছিস বলবি? একটা জিনিস লক্ষ্য করেছিস? কি দাদা? এই মাঝে এতটা সময় কেটে গেল, অথচ সেই ধরনের দৃশ্য না আমি দেখতে পেয়েছি না তুই। কদিন বাদে আমি বাড়ি যাব, আমরা আলাদা হয়ে যাব, আর তারপরে হয়তো আবারও সেই অভিশপ্ত জীবন আমাদের কাটাতে হবে। খানিক আগেই বাবা মাকে বলছিল, শুনছিলাম আমার যে ডাক্তার দেখে তাকে নাকি ফোন করা হয়েছিল। খুব সম্ভবত আমরা দুজনে যখন ওই তোর ঘরে বসে গল্প করছিলাম তখন। উনি কাল সকালে এসে পড়বেন। আমাদের স্বপ্নের মাঠ এখানে, জানিস তো, বাড়িটাও রয়েছে। তাহলে দেরি কিসের? তুই কি কোনোভাবে ওই মাঠ পেরিয়ে বাড়িটার দিকে যাওয়ার কথা ভাবছিস নাকি? ভাবলে ক্ষতি কি? খবরদার না, ওখানে ভুলেও যাস না। ওখানে ডাইনি রয়েছে। ভুলো ডাইনি? সেটা আবার কি পিকলু? ওই মাঠে রাতে যে যায় সে আর ফিরে আসতে পারে না। ডাইনি নাকি তাকে পথ ভুলিয়ে সারা রাত মাঠে দৌড় করিয়ে শেষে ওই বাড়িটার সামনে টেনে এনে তার আত্মা শুষে নিয়ে শরীরটা ছিবড়ে করে দেয়। এসব গ্রামের লোকেদের মুখে শুনেছি, অবিশ্বাসও করতে পারি না দাদা, কারণ আমরা যে তাকে। জানলা দিয়ে ধেয়ে আসা দক্ষিণ দমকা বাতাসের ঝাপটা শোঁ শোঁ শব্দ করে তাদের কথোপকথনের মাঝেই যেন তাদের সারা শরীর ছুঁয়ে গেল। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত গা শিরশিরে অনুভূতির সাথে দূরে ওই অন্ধকারে ঢাকা পাহাড়ি উপত্যকার দিকে তাদের অজানা কারণে চোখ চলে গেল। একটা অদ্ভুত রিনরিনে হাসির শব্দ যেন বাতাসে ছড়িয়ে পড়েছে। এক রাশ নরম কুয়াশা যেন ধীরে ধীরে গোটা মাঠে ছড়িয়ে পড়ছে। দেখ, ওই দেখ দাদা, প্রতি রাতে ওই কুয়াশা আমি দেখতে পাই। ওই কুয়াশা রং বদলায়। এক্ষুনি বাইরে চল, এটাই আমাদের আসল সময়। পরে আর এই রহস্য ভেদের সুযোগ পাবো না আমরা। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তাহলে? ওই ডাক্তার আন্টি আমায় বলেছিলেন, জানিস তো, স্বর্গের পবিত্র আত্মা আমাদের রক্ষা করে। আমার বিশ্বাস আমরা যদি ওখানে একা না যাই তাহলে আমরা কিচ্ছু জানতে পারবো না। দুজনে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো।
অন্ধকারে এক হাত দূরের জিনিসও চোখে পড়ে না। পকেট থেকে একটা দেশলাই বের করে জ্বালালো পিকলু। দেশলাই যে তোর সাথে ছিল আগে বলিসনি তো? বলিনি, কারণ বলতে চাইনি। আসলে বেশ কিছু মাস ধরে একটু আধটু ওই ধূমপানে আসক্ত হয়ে পড়েছি তো, তাই আর কি। কাকু কাকিমা জানে? আরে না 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 না, জানলে আস্ত রাখবে না। ন্যাড়া মাঠে পা দিতেই চমকে গেল তারা। মাঠের প্রান্তের বাইরে আর মাঠের ভেতরের তাপমাত্রার এমন তারতম্য এর আগে তারা অনুভব করেনি। বড্ড ঠান্ডা লাগছে তাদের, এতটাই শীতল অনুভূতি হচ্ছে যে হাড় অব্দি কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। ভীষণ শীত করছে দাদা। হ্যাঁ রে, আমারও ভীষণ শীত করছে। এই অনুভূতি মোটেও স্বাভাবিক নয়, জানিস তো। তবু শেষ দেখতেই হবে আমাদের। আবারও ভেসে এলো সেই মায়াবী মেয়েলি কণ্ঠের হাসি। চারদিকের ঘন কুয়াশা একটু একটু করে রং বদলাতে শুরু করেছে, যেন জায়গাটা বহু বছর ধরে রক্তের স্বাদ পায়নি। তারা যেন আজকের এই বিশেষ মুহূর্তের অপেক্ষায় ছিল। ঠিক সেই মুহূর্তে তাদের ঠিক পেছনে ঘন কুয়াশার আড়ালে ফুটে উঠল দুটি মনুষ্য অবয়ব। তারা শুনতে পেল তারকেশ্বরে ভোলানাথের পায়ে জল দেওয়ার সময় কাঁধে বাঁক নিয়ে গেলে যেমন ঝনঝন শব্দ ওঠে, ঠিক তেমনই ভাবে কারা যেন ধূপধাপ পায়ের শব্দের সাথে সাথে ওই ঝনঝন শব্দের মিল রেখে এদিকেই ছুটে আসছে। দাদা, কারা মনে হয় এদিকেই আসছে। আমার ভীষণ ভয় করছে দাদা, চল না বাড়ি ফিরে যাই। মুহূর্তের মধ্যে শব্দটা আরো খানিকটা সামনে এগিয়ে এলো। চকিতে ঘাড় ঘোরাতেই তারা যা দেখতে পেল তাতে তাদের শরীরের রক্ত হিম হয়ে গেল। তারা দেখতে পেল দুটো লাল কুয়াশায় আবৃত ধোঁয়াটে অবয়ব হাওয়ার বেগে তাদের দিকে এগিয়ে আসছে। দাদা 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 পালা, ওরা কিন্তু কেউ মানুষ নয়, ওরা মানুষ নয়। ওরা পালাতে গেল, কিন্তু কিছু একটা শক্ত যেন তাদের দুই পা মাটির সাথে গেঁথে রেখেছে। কুয়াশায় ঘেরা দুটো অস্বচ্ছ শরীর তীব্র বেগে ধেয়ে এসে তাদের শরীরে মিশে যেতেই আর্য আর পিকলুর চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলে উঠল। অদ্ভুতভাবে দেশওয়ালি ভাষায় আঞ্চলিক টানে আর্য বলল, অপন, এই তো অপন, তাইলে এই গল্পের শেষ আজ রাইতেই হবে। আইসে আসল মুক্তির দিন। এতগুলো বছর ধইরা অতীতের বর্তমানের মাঝে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে পড়ছিলাম। আজ সকল চরিত্রের আগমন ঘটব, সকলে আসবো, সেও আসবে। সে যে স্থানে পা দিছে সে আইয়া পড়ছে, আইয়া পড়ছে, আইয়া পড়ছে। মুহূর্তের মধ্যে দুজনের দেহ শূন্যে ভেসে উঠল। তাদের চোখের মনির রং বদলাচ্ছে, ধীরে ধীরে সাদা অংশটাকে গ্রাস করছে অমানিসার কালো আধার। সারা শরীর ফ্যাকাশে রং ধারণ করেছে, মাথার চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে, যেন প্রকৃতি তাদের নিজের কল্পনার রঙে রাঙাতে চাইছে। চারিদিক থেকে কারা যেন খিলখিলিয়ে হেসে চলেছে। এরাও যে তাদের মতোই পথ হারা পথিক, যাদের মৃত্যু ঘটছে তারই হাতে। তাদের দেহ থেকে রক্ত শুষে নিয়ে কুয়াশা লাল রং ধারণ করেছে। কুয়াশা? সত্যি কি এটাকে কুয়াশা বলে? গ্রীষ্মের সময় এমন কুয়াশা হয়? যদিও এটা পাহাড়ি এলাকা, তবুও দার্জিলিং বা গ্যাংটক তো নয়, যেখানে সারা বছর গোটা কাঞ্চনজঙ্ঘার সাদা কুয়াশার চাদরে ঢেকে থাকে। এটা কি তাহলে ধোঁয়া? হ্যাঁ, ধোঁয়াই তো। তবে এই ধোঁয়া বড়ই ঠান্ডা এবং রং মানুষের রক্তে রাঙানো। দুটি শরীর মাটিতে ধপ করে আছড়ে পড়ল। সমস্বরে হো হো শব্দে তীব্র অট্টহাসি হাসতে হাসতে ওই বাড়িটার দিকে ছুটে চলল। হাতঘড়ির দিকে তাকাতে তাকাতে হনহন করে সামনের পথ ধরে হাঁটতে লাগলেন ডাক্তার ভাগীরথী। ট্রেনটা লেট না করলে অনেক আগেই পৌঁছে যেতে পারতাম। স্টেশন থেকে ঠিকানাটা পায়ে হাঁটার দূরত্বে, সেটাই রক্ষে। তবে যাওয়ার পথে তো সেই মাঠ পড়বে। আর্য যেদিন প্রথম আমার কাছে এসেছিল, ওকে হিপনোটাইজ করে আমি জানতে পেরেছিলাম জ্ঞান হওয়ার পর থেকে যে স্বপ্নটা আমি দেখে আসছি, যা আমি অনুভব করে আসছি,
সেই একই উপলব্ধি তারও হয়েছে। তবে আমার স্বপ্নে আমি শুধুমাত্র একজন মহিলাকে দেখতে পেতাম, একজন মহিলা যার সারা গায়ে আগুন লেগেছে, ধীরে ধীরে তার চামড়া মাংস গলে গলে পড়ছে, তার নগ্ন কঙ্কালসার শরীরটা ঘিরে ধরেছে কতগুলো আবছায়া অবয়ব। তবে আর্য আসার পর এই স্বপ্ন আরও স্পষ্ট হয়েছে। তার মতো ওই মহিলার সাথে আমি ওর বলা সেই দুই ব্যক্তিকেও দেখতে পাচ্ছি। না, সংযোগ তো একটা না একটা নিশ্চয়ই রয়েছে, এবং এই কাহিনীর প্রেক্ষাপটে একজন নয়, দুজন নয়, বরং তিনজন রয়েছে, যারা একই স্বপ্নের জালে বাধা পড়ে রয়েছে। আমায় সবটা জানতে হবে। এখানে যে আমার স্বার্থ জড়িয়ে রয়েছে। সাইকোসিস এবং প্যারাসাইকোলজি নিয়ে এই কারণেই আমি পড়াশোনা চালিয়েছি, যাতে আমি আমার প্রশ্নের জবাব পাই। হ্যাঁ, তো দিনে সেই সুযোগ এসেছে। পথ চলতে চলতে পাহাড়ের নিচে সুবিস্তৃত রুক্ষ জমির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন তিনি। মাঠ, এই তো সেই মাঠ। তার মানে এখানে আমার সকল প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। আমায় সবটা জানতেই হবে। মাঠে পা রাখতেই অদ্ভুত এক শীতল অনুভূতি তাকে গ্রাস করল। লাল নরম ঠান্ডা কুয়াশা ধীরে ধীরে তাকে গ্রাস করছে যেন। খানিকটা পথ চলার পরেই চারিদিক থেকে কান্নার রোল উঠল। মনে হলো কারা যেন গুমড়ে কেঁদে চলেছে। ঠিক সেই সময় ভাগীরথী দেবীর কানের সামনে কেউ যেন ফিসফিসিয়ে বলে উঠল, ভাগীরথী, আমি জানতাম তুই আসবি, তোরে যে আসতেই হইতো। কে কথা বলছে? কোনো উত্তর ভেসে এলো না। এক রাশ লাল কুয়াশা যেন তার চারিদিকে চক্রাকারে ঘুরতে লাগলো। তার চোখের সামনে ফুটে উঠল এক দীর্ঘ লাল কুয়াশার দীর্ঘ ধোঁয়াটে অবয়ব। ভাগীরথী পালাতে গেলে সেই অবয়ব পৈশাচিক অট্টহাসি হেসে বলে উঠল, পলায়নের কোনো জায়গা নাই, আমিও পারি নাই। তুই আর আমি বুঝি আলাদা। আমার যে নতুন জন্ম হয়েছে ভাগীরথী, নতুন জন্ম। কিন্তু দেখ, আমার কামের ফলের কারণে আমার অতীতের আত্মা আজও যে বন্দী। মুক্তি দিবি নে? বল না, মুক্তি করবি না নিজেকে, তার সাথে আমারে? কিসের মুক্তি? কার মুক্তি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথার কোনো উত্তর ভেসে এলো না। সেই ছায়া অবয়ব নিমেষের মধ্যে বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে এসে তার শরীরে মিশে গেল। ভাগীরথীর ঘাটটা একদিকে কাত হয়ে গেল। কটকট শব্দে তার মাথাটা পিঠের দিকে ঘুরে গেল। ক্ষয়ে যাওয়া কালো দাঁতের পাটি বের করে খিলখিলিয়ে হেসে বলে উঠল, আমি আসতেছি, আজ অতীতের হিসাব চুকতে হবে। বাড়িটার সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে এক টানা বিড়বিড় করে কিসব যেন বলতে বলতে মাথা ঠুকে চলেছে তিনজন। দুজন পুরুষ, একজন মহিলা। তারা আজ প্রতিশোধ চায় না, তারা শুধু মুক্তি চায়। তাদের নতুন জন্ম হলেও বিলাসের নবজন্ম আর্য এবং তপনের নবজন্ম পিকলু। আগের জন্মে অপঘাতে মৃত্যুর কারণে তাদের অতীতের আত্মা আজও কর্মচক্রে বন্দী। আর ভাগীরথী, সে যে স্বয়ং কাজরি নিজে, আজ তাদের একে অপরের ওপর বিন্দুমাত্র আক্রোশ নেই। তাদের মাথা থেকে ঝরে পড়ছে রক্ত। ওই রাতে একমাত্র বিলাস ওই দরজা খুলতে পেরেছিল। একমাত্র কোনো পবিত্র মানুষের স্পর্শ ওই দরজা খুলতে পারে, পাপী আত্মা নয়। তবে সেসব তাদের মনে নেই, কারণ তারা যে নিজেদের অতীতের কর্মফল দ্বারা নিজেরাই বশীভূত। নারী পুরুষ সম্মিলিত কণ্ঠস্বরে গোটা বাড়ি গম গম করছে। খুলে যাচ্ছে দরজা। ঘটাং ঘটাং শব্দ করতে করতে দরজা খুলে যেতেই কানে ভেসে এলো ঘরের ভেতরে থাকা মন্দিরের ভেতর থেকে ঘণ্টার ধ্বনি ভেসে আসছে।
এক চোখ ধাঁধানো তীব্র আলো তাদের শরীরে আছড়ে পড়তেই তিনটে শরীর বাতাসে ভেসে উঠল। এরপর এক কান ফাটানো চিৎকার। তাদের হা হয়ে থাকা মুখ থেকে গল গল করে রাশি রাশি লাল ধোঁয়া বেরিয়ে আসছে। তারা ঘুরপাক খেতে খেতে মন্দিরের ভেতরে থাকা রাধা গোবিন্দের বিগ্রহে মিশে যাচ্ছে। ঠিক তখন কয়েক জোড়া জোরালো টর্চ লাইটের আলো দেখা গেল। তারা যেন এদিকেই ছুটে আসছে। কেটে যাচ্ছে লাল কুয়াশা, সবকিছু আবার স্বাভাবিক। ভেসে আসছে ভুবনেশ্বর বাবুর গলা। আর্য, পিকলু, তোরা কোথায়? আমি জানি তোরা এখানেই আছিস, সাড়া দে আমাদের। ভেসে আসছে শর্মিলা দেবীর কণ্ঠ। ক্ষণিকের অপেক্ষা। তিনটে শরীর অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই মন্দিরে জ্বলে উঠল আগুন। হ্যাঁ, বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে অগ্নিশিখা গোটা বাড়িটাকে গ্রাস করল। ওই তো তারা ছুটে আসছে। না, তারা দেহধারী মানুষ নয়, তারা যারা মারা গিয়েছে। গ্রামের সকলে জানে কাজরির অতৃপ্ত প্রেত সকলকে ওই বাড়ির সামনে লোভ দেখিয়ে নিয়ে গিয়ে শেষ করে ফেলে। কিন্তু তারা জানে না কাজরি চেয়েছিল এমন এক পবিত্র শরীর যার স্পর্শেই দ্বার উন্মুক্ত হবে এবং শুভ শক্তির সংস্পর্শে এসে সে মুক্তি পাবে। কেউ পারেনি। তাই তাদের আত্মা শুষে নিয়ে তাদের মৃত শরীর সেই রহস্যময় কুয়াশাকে দান করেছে। পেরেছিল একজন, বিলাস। তবুও মুক্তি ঘটেনি, কারণ কর্মচক্রের জটিল বন্ধন। তবে আজ তারা মুক্ত, সকলেই মুক্ত। ওই যে একে একে জড়ো হয়েছে তারা, শর্মিলা দেবী, ভুবনেশ্বর বাবু, সমরেশ বাবু এবং তার স্ত্রী মাধবী। আর ভয় নেই। অশুভ কালো মেঘ কেটে পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসছে লাল রঙের সূর্য। জ্বলতে থাকা বাড়িটার ভেতর থেকে শেষ বারের মতো বেজে উঠল শঙ্খধ্বনি। এতক্ষণ আপনি শুনছিলেন মাঠের ধারের সেই বাড়িটা। রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে রয়েছে সৌমদীপ, শুভম, তৃষা, সৃষ্টি, আর্য, ঋদ্ধি, নীল, রুভিনা, রৌনক, তৃষা ভট্টাচার্য। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল রণজয় ও পিয়ালি, আবহ সঙ্গীতে ছিল শঙ্খ ও আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণে ছিল শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।